বিশেষ কোনো জিজ্ঞাসা থাকে কোনো বিষয়ে, তো সেই অংশটা আমরা দেখব শুধুমাত্র। প্রথম থেকে আমরা যা যা পড়েছি সমস্ত বিষয় থেকেই প্রশ্ন থাকবে, সেই জন্য কোনো বিষয় বাদ দেবেন না পড়ার সময় পরীক্ষার জন্য। আর কিরকম কোশ্চেন প্যাটার্ন হবে সেটা আমি আজকে আলোচনা করব। তো সেটাই আমি আগে আলোচনা করে নিই, তারপরে আপনাদের প্রশ্ন থাকলে আমি জিজ্ঞাসা করব। স্যার হুম। বলছি আপনার পরীক্ষার এক্সাক্ট ডেট এবং টাইমটা যদি একটু বলে দেন তাহলে ভালো হয়, এটা নোট করে নিয়ে। হ্যাঁ, আমার ডেট হচ্ছে পরের বুধবার, যেরকম ক্লাস টাইম থাকে 7টা থেকে 9টা। অতক্ষণ সময় আপনাদের লাগবে না, যদিও মাল্টিপল চয়েস থাকবে, সেই জন্য তবুও আপনাদের 2 ঘন্টাই দেওয়া হবে। আপনারা যতক্ষণ সময় লাগে তার আগেও জমা দিতে পারেন, সাবমিট করতে পারেন, ঠিক 7টা আছে, থেকে 9টা পর্যন্ত। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি জানিয়ে দেব ক্লাসের পরে, আজ বা কাল গ্রুপে আমি লিখে দেব ডিটেলসে যে কোন সময় কি পরীক্ষা হবে, কিভাবে হবে। মঞ্জু বিশ্বাস আসছেন না কেন? আগের ক্লাসে উনি আসেননি মনে হয়, আজকে এসছেন? আজকেও আসেননি। আপনারা কেউ জানেন কি হয়েছে, ওনার কেন আসছেন না? আপনাদের সাথে কোনো কথা হয়েছে ওনার? কেউ জানেন না, না তাই তো? না স্যার। হুম, ঠিক আছে। তো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, মনে করে দেখুন, যে স্বরবর্ণ পরিচয় আমরা পড়েছিলাম প্রথম ক্লাসে। স্বরবর্ণ পরিচয়, ব্যঞ্জন বর্ণ পরিচয়, উচ্চারণ, আর কিভাবে নিজের পরিচয় বলতে হয়, এই বিষয়গুলি আমরা দেখেছিলাম। তো এখানে প্রতিটা প্রশ্নই 2 নম্বর করেই থাকবে, সমস্ত প্রশ্নই 2 নম্বর করে থাকবে, 50টি প্রশ্ন থাকবে। তো এখান থেকে আপনাদের 4টি প্রশ্ন হবে। স্বরবর্ণ পরিচয় থেকে একটি হতে পারে, ব্যঞ্জন বর্ণ পরিচয় থেকে একটি হতে পারে, উচ্চারণ থেকে একটি হতে পারে, আর নিজের পরিচয় বলতে হয় ইত্যাদি বিষয় থেকে একটি হতে পারে। তো মোট 4টি প্রশ্ন এখান থেকে হতে পারে। 2 নম্বর করে হলে 8 নম্বর এখান থেকে, প্রথম ক্লাস থেকে। তারপরে আমরা পড়েছিলাম যুক্তাক্ষর, প্রথমা বিভক্তি, আর বর্তমান কালে যে প্রথম পুরুষ ক্রিয়াপদ, সেখানেও 3টি প্রশ্ন হবে, 2 নম্বর করে 6টি। যুক্তাক্ষর সম্বন্ধে থাকতে পারে একটি, প্রথমা বিভক্তি সম্বন্ধে একটি থাকতে পারে, আর ক্রিয়াপদের প্রথম পুরুষ থেকে একটি থাকতে পারে বর্তমান অর্থে। দ্বিতীয়া বিভক্তি, বাসর বলতে যে সমস্ত বাড়ির নাম আমরা জেনেছিলাম, সোমবাসরাহা অথবা অদ্য স্বাহা, পরস্বাহা, এরকম করে আমরা পড়েছিলাম। তো সেই অংশ থেকে থাকবে একটি প্রশ্ন। আর বর্তমানে ক্রিয়াপদ মধ্যম পুরুষ, এখান থেকে একটি থাকবে। সহজ, আপনারা বুঝতেই পারছেন কিরকম প্রশ্ন হতে পারে। তৃতীয়া বিভক্তি, উত্তম পুরুষ বর্তমান, এখান থেকে একটি করে 2টি প্রশ্ন। চতুর্থী বিভক্তি আর বিশেষ প্রয়োগ। বিশেষ প্রয়োগ বলতে কি পড়ানো হয়েছিল আপনাদের?
মনে পড়ছে কিছু? বিশেষ প্রয়োগ কি মানে পড়ানো হয়েছিল? শব্দযোগে বলছেন? না, শব্দ যোগে না, ওটা তো তৃতীয়া বিভক্তির মধ্যেই চলে এলো, হুম, ওটা বিভক্তির মধ্যেই থাকবে। বিশেষ প্রয়োগ বলতে আপনাদের যে যদি, তরহি, অত্র, তত্র, সর্বত্র, কুত্র, তারপরে চেত, নো চেত, এরকম কিছু অব্যয়ের প্রয়োগ দেখানো হয়েছিল না আপনাদের বাক্যে কিভাবে প্রয়োগ করতে হবে। হ্যাঁ স্যার। তো হ্যাঁ হয়েছে। সেই অংশ থেকে একটি প্রশ্ন থাকবে, সেখান থেকে একটি প্রশ্ন থাকবে, চতুর্থ বিভক্তি থেকে একটি, আর সেখান থেকে একটি। তারপরে আমরা পরের ক্লাসে পড়েছিলাম অর্ধনারীশ্বর স্তোত্র, একটা স্তোত্র আমরা পাঠ করেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। হুম, তো সেই স্তোত্রটা থেকে প্রথম দুটি পড়বেন, প্রথম দুটি থেকে প্রথম দুটি একদম মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন যাতে দেখতে না হয়, ঠিক আছে? আপনাদের পরীক্ষা যেহেতু অনলাইনে হচ্ছে, আপনারা দেখে দেখেও দিতে পারেন প্রশ্নের উত্তর, কিন্তু সেটা তো ঠিক নয়। সেই জন্য আগে থেকে মুখস্থ করে নেবেন দুটি শ্লোকের যে যে সমস্ত শব্দগুলি আছে, দুটি শ্লোক মুখস্থ করে নেবেন। সেখানে সবগুলি করতে হবে না, সেখান থেকে শুধুমাত্র প্রথম দুটি শ্লোক আপনাদের যেন মুখস্থ থাকে। আপনারা চিটিং করলে চিটিং করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা নিজের উপর। স্যার এই যে প্রথম দুটি শ্লোক যেটা মুখস্থ করতে বলছেন, হ্যাঁ মানে এইটা কি মানে পুরো শ্লোক হিসেবে আপনি মানে প্রশ্নেতে লিখতে বলবেন এরকম টাইপের, না ওর ভিতর থেকে কোনো কোশ্চেন? না, শুধুমাত্র মুখস্থ করতে হবে আপনাদের। মুখস্থ ও আচ্ছা, থাকলে ঠিক আছে। সেখানে আমি শূন্যস্থান পূরণ দিতে পারি, ও আচ্ছা আচ্ছা, বুঝলাম, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? কোনো একটা শব্দ হয়তো আপনাকে লিখতে হতে পারে, শ্লোকের কোনো একটা শব্দ, তো আগে থেকে মুখস্থ করার চেষ্টা করবেন। পরীক্ষার সময় যেন দেখে দেখে না লিখেন, সেজন্য আগে থেকে যদি তৈরি থাকেন তাহলে আপনাকে চিটিং করতে হবে না। তো এরপরে যেটা রয়েছে পঞ্চমী বিভক্তি আর তহ, এই অব্যয়টা আমরা পড়েছিলাম। তো এই অব্যয় দিয়ে কোনো বাক্য হতে পারে, অথবা আপনাকেই হয়তো বাক্য লিখতে বলা হতে পারে, অথবা বাক্য দেওয়া থাকবে, সেটা ভুল ঠিক ইত্যাদি আপনাকে বলতে হবে, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। পঞ্চমী বিভক্তি, এটা তো বিভক্তির মধ্যেই আসছে, আমরা যে সমস্ত বিভক্তি পড়েছি সমস্ত বিভক্তি থেকেই প্রশ্ন থাকবে। এরপর ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি, এটা আমরা একদিনেই পড়েছিলাম, এখান থেকেও একটি করে দুটি প্রশ্ন থাকবে, 2 নম্বর করে 4 নম্বর মোট। আর বিভক্তি ক্রমে অনুবাদ, বিভক্তি ক্রমে অনুবাদ, এই অংশ থেকে অনেকটাই নম্বর থাকবে। এখান থেকে আপনাদের 14টি প্রশ্ন থাকবে 2 নম্বরের, মানে প্রতিটি বিভক্তি থেকে দুটি করে অনুবাদ করতে হবে। স্যার আমাদের কি অনলাইনে লিখতে হবে? না, লিখতে হবে না, আপনাদের মাল্টিপল চয়েস থাকবে, শুধু টিক দিতে হবে। হয়তো দুটি বাক্য দেওয়া থাকবে অনুবাদের, আপনাকে সেটা বাছতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। স্যার মানে খাতা পেন লাগবে না তো পরীক্ষা দিতে গেলে? না, আমার পরীক্ষাতে লাগবে না, অন্যদের পরীক্ষাতে হয়তো
প্রয়োজন হতে পারে। এই রে। আচ্ছা স্যার, এই যে যেটা আপনি এই হুম, বিভক্তি ক্রমে অনুবাদ বলছেন, ওটা কি এরকম ধরনের যে কোনো একটা মানে বাংলা সেন্টেন্স থাকবে, তার এগেনস্টে দুটো অপশন বা তিনটে অপশন থাকবে, যে আমাদের কোনো একটাতে ক্লিক করতে হবে এরকম? ঠিক ঠিক ঠিক, বাংলাতে লেখা থাকবে প্রশ্নটি, ঠিক আর আছে, উত্তর থাকবে সংস্কৃতে অনুবাদ করা। হ্যাঁ ঠিক আছে। তারপর লকারার্থ পড়েছিলাম আমরা, 5টি লকার পড়েছিলাম: লট, লিট, লং, লোড আর বিথিনিং। তো এখান থেকেও হয়তো রূপ থাকতে পারে, এটা কোন লকারের রূপ, অথবা লকার দেওয়া থাকতে পারে, এবার আপনাকে রূপটি বেছে নিতে হতে পারে, হয় লকার বাছতে হবে অথবা রূপ বাছতে হবে। এরকম ভাবে প্রশ্ন থাকবে 10টি, 20 নম্বরের মোট। আর থাকবে বিদ্যা প্রশংসা থেকে পদম আর বাচ্চম। এখানে দুটি দুটি করে 6টি প্রশ্ন হবে। বিদ্যা প্রশংসা থেকে দুটি, পদ বলতে আমরা এখানে পড়েছি সেখান থেকে দুটি, আর বাচ্য পরিবর্তন এখান থেকে দুটি, মোট 6টি এবং মোট 12 নম্বর। স্যার, বিদ্যা প্রশংসাটা কি? হুম, বলুন কি বলছেন। বিদ্যা প্রশংসা কি ওটা? বিদ্যা প্রশংসা আগের ক্লাসে আমরা পড়েছিলাম, আগের ক্লাসে আপনি হয়তো আসেননি। না, আমি ছিলাম। তাহলে বিদ্যা প্রশংসা পড়েছিলাম তো। বিদ্যা প্রশংসা তো কিছু পড়িনি। ওই বিদ্যা বিদ্যা প্রশংসা থেকে সম্বন্ধীয় শ্লোক। আচ্ছা আচ্ছা ঠিক, আচ্ছা। হুম, বিদ্যার প্রশংসা সম্বন্ধে যে সমস্ত শ্লোকগুলি আমরা পড়লাম, 4টি ছিল মনে হয়। তো সেখান থেকে দুটি প্রশ্ন, মানে যে কোনো দুটি করলে তো হবে না, তাহলে সবগুলি হয়তো আপনাদের করতে হবে, সেই জন্য প্রথম দুটি করবেন, সকলেই প্রথম দুটি মুখস্থ করবেন। তাহলে মুখস্থ করার জন্য 4টি শ্লোক মোট হলো। বিদ্যা প্রশংসা থেকে দুটি, আর অর্ধ নারীশ্বর স্তোত্র থেকে দুটি। এই 4টি মুখস্থ করে নেবেন, যাতে পরীক্ষার সময় দেখে লিখতে না হয়। আর স্যার, পদম আর বাচ্চম থেকে কিরকম প্রশ্ন আসবে? হ্যাঁ, পদম যেরকম ভাগ রয়েছে, পদের দুটি ভাগ রয়েছে, তাই না? তো সেরকম দুটি ভাগ কি কি, এরকম প্রশ্ন হতে পারে, পদ সম্বন্ধে যা যা বলা হয়েছে আচ্ছা। সেগুলি থেকে হতে পারে। আর বাচ্য পরিবর্তন থাকতে পারে, আমরা আগের ক্লাসে করেছি বাচ্য পরিবর্তন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ থাকতে পারে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ থাকতে পারে। আচ্ছা। তার এই বাচ্য পরিবর্তন যেটা, সেটা ওই আপনি লটে আমাদেরকে করিয়েছিলেন, তো লটেই থাকবে তো শুধু? হ্যাঁ ঠিক, লট ঠিক লকারে পড়িয়েছি, সেই জন্য লট লকারেই থাকবে। ঠিক। তো এগুলি মোটামুটি এরকম প্যাটার্ন করেছি, এবার প্যাটার্নের মধ্যেই থাকবে, যথাসম্ভব চেষ্টা করব। একটি দুটি এদিক ওদিক হতে পারে স্যার ভুলবশত। একটু উপরে একবার একটু যাবেন, এই 1-2-তে। যাচ্ছি। এখানে বলুন। স্যার যখন আপনি বলছেন যে স্বরবর্ণ পরিচয় বা ব্যঞ্জন বর্ণ পরিচয় আর উচ্চারণ, তো এই তিনটে মানে এটার মিনিং কি? মানে স্বরবর্ণ মানে স্বরবর্ণ কটা, হ্রস্বস্বর কটা, এরকম? এরকম প্রশ্ন হতে পারে। ও আপনাদের স্বরবর্ণ সম্বন্ধে যেগুলি পড়ানো হয়েছে
তার মধ্যে থেকেই থাকবে প্রশ্ন। ঠিক। আর আরেকটা হচ্ছে এই উচ্চারণে মানে কিরকম কোশ্চেন? উচ্চারণ ও মানে ওই উচ্চারণ তালব্য যেরকম দন্ত শেখানো এইসব? হয়েছিল, উচ্চারণ যেরকম শেখানো হয়েছে আপনাদের, ও ককারের উচ্চারণ কিভাবে করতে হয়, বা স্থান বলা থাকলে কোন স্থান থেকে উচ্চারণ করতে হয়, এই সমস্ত প্রশ্ন হতে পারে। ওকে ওকে, ঠিক আছে। স্যার তহ প্রত্যয়ের প্রয়োগটা ভুলে গেছি। তহ প্রত্যয়ের কি কি প্রয়োগ ছিল বলুন আপনাদের মধ্যে থেকেই। আপনারা চেষ্টা করুন বলার, তহ প্রত্যয়ের কেমন প্রয়োগ হবে। তহ অব্যয়। কারোর মনে নেই? তহ অব্যয়ের প্রয়োগ বলা হয়েছিল কি পঞ্চমী অর্থে হবে, তাই না? পঞ্চমীর জায়গাতে আমরা তহ এই অব্যয়টি ব্যবহার করতে পারি। যেরকম মন্দির থেকে আসছি, মন্দির থেকে আসছি বা যাচ্ছি, তাহলে এখানে পঞ্চমীর প্রয়োগও করতে পারি, আবার তহ এই অব্যয়টাও ব্যবহার করতে পারি। মন্দিরাত হবে যদি পঞ্চমী করি, আর মন্দিরে তাহা হবে যদি অব্যয় দিয়ে করি। বোঝা গেছে? ওকে স্যার, ওকে স্যার। আরো কি অর্থে প্রয়োগ ছিল? অন্য অর্থেও প্রয়োগ আছে, তহ শেখানো হয়েছিল, বলুন। দিক অর্থে আপনি বলেছেন পূর্বতঃ, পূর্ব দিকে, তাই তো? ঠিক, দিক অর্থে। পূর্বতঃ মানে পূর্ব দিকে, বামতঃ মানে বাম দিকে, দক্ষিণতঃ মানে ডান দিকে বা দক্ষিণ দিকে, এরকম ভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, দিক অর্থে আমরা প্রয়োগ করতে পারি তাহা অব্যয়। তবে স্যার আরেকটা কি হবে যে হেতু অর্থে বলেছিলেন, হেতু কারণ? হেতু অর্থে পড়ানো হয়েছিল আপনাদের তাহা অব্যয়। কিরকম ছিল উদাহরণ বলুন, পড়ানো হয়েছিল কিনা আমার মনে পড়ছে না। কারোর মনে পড়লে বলুন। তাহা অব্যয় হেতু অর্থে বলা হয়েছিল। এরকম তো জানি না, এরকম তো পড়িনি তখন। এরকম মনে হচ্ছে পড়ানো হয়। আর কিছু অন্য প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার একটা একটু দেখছি একটু কনফিউশন, ওই হুম গল্প গল্প পড়তে গিয়ে মানে কোথাও নচেত কোথাও নোচেত, এটা হুম অ্যাকচুয়ালি প্রকৃত এটা কি, মানে শব্দটা না নচেত না নোচেত? নো হলে পরে সেটা হচ্ছে অব্যয় হয়ে যায়, আর ন এটাও একটা অব্যয়, দুই রকমই প্রয়োগ হয়। আচ্ছা 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 আচ্ছা। দুটি শব্দই মানে আছে সংস্কৃতে, দুটি শব্দই সঠিক। একটু ওই লোড আর লোড আর বিধিলিং এই দুটোর মধ্যে মাঝে মাঝে একটু মানে প্রয়োগে কনফিউশন হয়ে যাচ্ছে। মানে এমনি আপনি পড়িয়েছেন ঠিকঠাক, মানে আমি পড়তে গিয়ে আর কি দেখছি যে লোড আর বিধিলিং এ একটু গন্ডগোল হচ্ছে।
লোট বিশেষত প্রয়োগ হবে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলিতে। আর উচিত অনুচিত অর্থ বোঝাতে বিধিলিঙ্গ আমরা ব্যবহার করি। হ্যাঁ, উচিত মানে অনুচিত সেটা ঠিক, অ্যাকচুয়ালি রূপটা না মানে ওই রূপের ইয়েতেই গন্ডগোলটা হয়ে যাচ্ছে আর কি, মানে ভবতু ভবেৎ। আর ভবেত, হ্যাঁ, ভবতু আর ভবেত দুটি আলাদা রূপ তো। ভবতু আর ভবেত না বলছেন দুটি আলাদা রূপ। কারেক্ট। হুম। ভূ ধাতু আর সেব ধাতু মোটামুটি মুখস্থ করে নিলেই বাকিগুলি আপাতত আস্তে আস্তে হয়ে যাবে। সেব ধাতু আত্মনি পদের জন্য আর ভূ ধাতু পরস্ময় পদের জন্য। তো 5টি করে লকার মুখস্থ করলেই বাকি আর কোনো কিছু ভাবতে হবে না এখন আমাদের। ভূ ধাতুর 5টি লকার আর সেব ধাতুর 5টি লকার। বলুন শ্রাবণী ঘোষ। স্যার, একবার একটু পঞ্চমী বিভক্তির ষষ্ঠী বিভক্তিটা বলবেন? আমার ক্লাস দুটো কবে ওই ক্লাসটা নিয়ে মিস করেছিলাম, যদি সংক্ষেপে একবার বলা সম্ভব হয়। পঞ্চমী বিভক্তি আমরা পড়েছিলাম যে থেকে অর্থ বোঝালে পঞ্চমী বিভক্তি হবে। কোনো কিছু থেকে, যেখান থেকে বোঝাবো সেখানে পঞ্চমী বিভক্তি হবে। গ্রাম থেকে, মন্দির থেকে, গাছ থেকে, এরকম ভাবে হাত থেকে, এরকম যেখানেই আমরা থেকে প্রয়োগ করি বাংলাতে সেখানে আমরা পঞ্চমী বিভক্তি বসাতে পারবো। এটাকে অপাদানে পঞ্চমী বলা হয়। হ্যাঁ, অপাদানে পঞ্চমী। তো অপাদান বলতে অপাদান কারক, ধ্রুবম অপায়ে অপাদানম বলে একটা সূত্র আমরা পড়েছিলাম। সেখানে বলা হয়েছিল যে বিচ্ছেদ ঘটলে, যেখান থেকে বিচ্ছেদ ঘটে সেটাকে আমরা পঞ্চমী বিভক্তি, অপাদানে পঞ্চমী বিভক্তি করব। হুম, বিচ্ছেদ ঘটলে, যেরকম বাড়ি থেকে যাচ্ছে, তাহলে যে যাচ্ছে তার বিচ্ছেদ ঘটছে বাড়ি থেকে, যেখান থেকে ঘটছে বিচ্ছেদ সেখানে পঞ্চমী বিভক্তি হবে। সহজ সরল ভাবে সেটাকেই আমরা বলেছিলাম যে বাংলাতে যখন আমরা থেকে ব্যবহার করি সেখানে সেই সমস্ত জায়গাতে আমরা পঞ্চমী বিভক্তি অথবা তহ এই অব্যয়টি ব্যবহার করতে পারব। বোঝা গেছে? হুম, আর ষষ্ঠী বিভক্তি আমরা পড়েছিলাম সম্বন্ধ অর্থে। সম্বন্ধ অর্থে, সম্বন্ধ বলতে যেরকম স্বাম আর স্বামী সম্বন্ধ আছে, স্বাম এবং স্বামীর মধ্যে সম্বন্ধ। স্বামী মানে প্রভু আর স্বাম মানে সম্পত্তি। তাহলে সম্পত্তি আর প্রভুর মধ্যে যেমন সম্বন্ধ, সেই রকমই যে কোনো সম্বন্ধ বোঝালে সেখানে আমরা ষষ্ঠী বিভক্তি করব। যেরকম প্রভুর সম্পত্তি যদি বলি তাহলে প্রভুর, এখানে প্রভু শব্দের ষষ্ঠী বিভক্তি হবে। এইরকমই যদি বলি রামের পুত্র, তাহলে রাম আর পুত্রের মধ্যে একটা সম্বন্ধ আছে, তো রামের যেটা বলছি সেখানে আমরা ষষ্ঠী বিভক্তি করব। তো এটাকেই বাংলাতে যেখানে যেখানে এর ব্যবহার করি আমরা, এর, রামের, শ্যামের বা গ্রামের, বিদ্যালয়ের, বৃক্ষের, যেখানে আমরা এর ব্যবহার করছি সেখানে আমরা ষষ্ঠী বিভক্তি ব্যবহার করতে পারি। সম্বন্ধ বোঝালে ষষ্ঠী বিভক্তি হয়। বোঝা গেছে? হুম। এগুলিই আছে মোটামুটি। বলুন প্রবাল বাবু। স্যার, এই আমরা একটা পড়েছিলাম যে দ্বিতীয়াতে ওই শব্দযোগে দ্বিতীয়া যেটা ওই পুরত, অভিত, প্রতি, দিক এইগুলো হয় তো, তো তার মধ্যে এই বিনাটা কি হবে? বিনাটাও তো দ্বিতীয়াই, তাই না? বিনা হচ্ছে দ্বিতীয়া হতে পারে, তৃতীয়া হতে পারে, পঞ্চমী হতে পারে। পঞ্চমী হতে পারে। ওকে ওকে।
ঠিক হুম। আছে, ঠিক আছে। বিনা শব্দ স্যার আছে এরকম। হ্যাঁ, বিনা স্যার শব্দ বিনা আছে। হ্যাঁ, তারপর নানা শব্দ আছে, আর পৃথক শব্দ আছে। এই শব্দগুলি তিনটি বিভক্তিতেই হতে পারে: বিনা, নানা আর পৃথক। দ্বিতীয়াতেও হতে পারে, পঞ্চমীতেও হতে পারে, তৃতীয়াতেও হতে পারে। বলুন। এইটার হুম। বিনাতে তৃতীয়া আর পঞ্চমীতে একটা একটা এক্সাম্পল একটু দিতে পারবেন? একই উদাহরণ, যে কোনো উদাহরণ আপনারা তিনটি বিভক্তিতেই বলতে পারেন। ও আচ্ছা, ওকে, ঠিক আছে। কিন্তু ঠিক আছে, যখন শুধু আমি বিভক্তি। তৃতীয়াতে করব হুম। তখন ওই বাকি বিশেষ্যটা তৃতীয়াতে হবে, এই যা। দেখুন, যেরকম উদাহরণ বলছি, রামম বিনা সীতা অযোধ্যায়াম না তিষ্ঠতি। ঠিক আছে, রামম বিনা, তাহলে রামকে ছেড়ে, এখানে দ্বিতীয়া হলো। এখানে এই বাক্যেই আমি তৃতীয়া করতে পারি, রামেণ বিনা সীতা অযোধ্যায়াম না তিষ্ঠতি। আবার এখানেই আমি পঞ্চমী করতে পারি, রামাদ বিনা সীতা অযোধ্যায়াম না তিষ্ঠতি। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে, ক্লিয়ার। একই একই জায়গাতেই তৃতীয়া হবে, একই জায়গাতেই দ্বিতীয়া স্যার হবে আরেকবার এই এবং উদাহরণটা পঞ্চমী হবে। আরেকবার বলবেন স্যার? বলুন। আরেকবার একটু বলুন না উদাহরণটা, জাস্ট এক্ষুনি যেটা বলছেন। রামম রামম বিনা অথবা পৃথক হ্যাঁ, সীতা অযোধ্যায়াম না তিষ্ঠতি। রামকে ছেড়ে সীতা অযোধ্যাতে থাকে না বা থাকছে না। তো এখানে বলুন। হ্যাঁ স্যার বলুন আপনি। এখানে রামম হতে পারে, রামেণ হতে পারে, অথবা রামাদ হতে পারে বিনা শব্দে যোগে। পৃথক শব্দের অর্থও অথবা নানা শব্দের অর্থও এই রকমই অর্থ, ছাড়া বিনা শব্দের যেটা অর্থ সেই রকমই অর্থ। তো সেই জন্য ওই শব্দগুলি থাকলেও দ্বিতীয়াও হতে পারে, তৃতীয়াও হতে পারে, পঞ্চমীও হতে পারে। বুঝেছি স্যার। আরেকটা যেটা আপনি একটু আগে বললেন যে ষষ্ঠী বিভক্তির যে জায়গাটা, যে সম্বন্ধ বোঝালে ষষ্ঠী হবে, তার মানে ধরুন আমি বলছি মুনির উপদেশ, মুনে উপদেশাহ, মুনেহ উপদেশাহ, তাহলে এখানে যে মুনেহ শব্দটা, এটা ষষ্ঠীতে আমরা ব্যবহার করছি। আমি কি ঠিক বলছি? হুম হুম ঠিক বলেছেন। মুনে হ নয়, মুনে হে উচ্চারণটা হবে, মুনে হে। মুনে হে উপদেশ। এখানে উপদেশের সাথে মুনির সম্বন্ধ আছে, সেই জন্য এখানে ষষ্ঠী বিভক্তি হবে। আচ্ছা, আর স্যার অধিকরণে সপ্তমী হবে। অধিকরণে সপ্তমী বলতে স্থান কাল, যেই স্থানে বা যেই কালে ক্রিয়া ঘটছে সেখানে আমরা সপ্তমী বিভক্তি করব। যেরকম মন্দিরে যদি কোনো কিছু ঘটে, তাহলে সেখানে মন্দির শব্দে সপ্তমী হবে। অথবা কোনো সময়ে, যেই সময়ে ঘটছে সেই সময়ে হচ্ছে সপ্তমী হবে। সায়ংকালে অথবা অষ্টবাদনে অথবা প্রাতঃকালে অথবা রাত্রৌ যখন ঘটছে তখন আমরা সপ্তমী বিভক্তি ব্যবহার করব। যেখানেই ঘটছে সেখানে আমরা সপ্তমী বিভক্তি ব্যবহার করব। স্যার আমি বলছি যে অহম অষ্টম শ্রেণাম পঠামি, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, তাহলে স্যার এইখানে কি হবে? অষ্টম শ্রেণীতে পড়ি, আম, এখানে তাহলে কি বিভক্তি হচ্ছে? সপ্তমী বিভক্তি হচ্ছে
আমি তো অষ্টম শ্রেণীতে পড়ছি। পড়া যে ক্রিয়া সেটা সেখানে ঘটছে, শ্রেণীতে বোঝাচ্ছি আমি। আমরা এরকমও পড়েছিলাম না, যে আধার বা অধিকরণের ভাগগুলি পড়েছিলাম কি আমরা? জানি না স্যার, আমি ক্লাসটা মিস করেছি। অধিকরণের ভাগগুলি পড়েছিলাম আমরা, বাকিরা কেউ বলতে পারবেন? আধারের যে ভাগগুলো, না স্যার। বৈষয়িক আধার ইত্যাদি পড়েছিলাম কি, মনে পড়ছে কারোর? পড়িনি তাহলে হয়। হ্যাঁ হ্যাঁ, না না স্যার, আধার বা আশ্রয় পড়েছিলাম। আধার আধার বা বা আশ্রয় আশ্রয়, পড়েছি, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু বৈষয়িক আধার পড়েছিলাম। না না না, না না না, আধারের ভাগগুলো পড়া হয়। ঠিক 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 আছে, তাহলে এখানে কিন্তু যেটা শ্রেণীতে বলছেন, তো এটাও হচ্ছে এক রকমের আধারই হচ্ছে, শ্রেণীতে এখানে আচ্ছা ক্রিয়া সেখানেই ঘটছে। আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝেছি, অনেকটা ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। স্যার এই স্যার, স্যার বলছি একে একে যে, হাত তুলুন। হ্যাঁ বলুন। বলছি, হ্যাঁ বলছি, ওই তো মানে অনেক দিন তো পড়াশোনার সঙ্গে নেই, তো এইবার পড়ছি পরপর পরপর, ওই জন্য তো সব বিয়ে হয়ে যাচ্ছিল। এখন মানে মনে পড়ছে স্যার, হেতু বা কারণ অর্থে মানে এতক্ষণ মানে বলতে পারছিলাম না। আপনি প্রত্যয়টা বলেছিলেন, জানি না আমি ঠিক বলছি কিনা। যেমন পঞ্চমী বিভক্তিতে আমি বলতে পারি যে ভক্ত ভক্তঃ পুণ্যেভ্য হরিং লভতে, হয়তো? ঠিক ঠিক। হ্যাঁ, এবার সেখানে আপনি আরেকটা রূপ দেখিয়েছিলেন যে ভক্তঃ পুণ্যতঃ হরিম লভতে। ঠিক। তো ওই সেখানেও তো জন্য পঞ্চমী হ্যাঁ অর্থেই হচ্ছে। হ্যাঁ, ওই জন্য আমি বললাম না যে তহ প্রত্যয় একটা হেতু বা কারণ অর্থেও দেখিয়েছিলেন, একটা দিক অর্থে, আর একটা হচ্ছে আপনার ওই স্থান মানে ইয়েতে। আহ, ওই তখন আমি কারণটা আর কি মনে করতে পারছিলাম না যে কি পড়েছিলাম, মানে উদাহরণ দিতে বলছিলেন, সেই জন্য। এইটা ঠিক, এইটা আপনি তার ঠিকই মানে, বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করতে আপনি ঠিকই পারছিলাম না, বলেছেন। পরপর পরপর এখন পরীক্ষার জন্য পড়াশোনা করছি তো, মানে ওই জন্য তক্ষুনি আমি বলতে পারছিলাম না। এখন আমার মনে পড়লো যে আপনি তিনখানা অর্থই দেখিয়েছিলেন, যে ঠিক আছে, পঞ্চমী স্থানে হয়, দিকে হয়, আর হেতুতে হয়। ঠিক আছে স্যার। আর এমনি পরপর পরপর আপনার ওই ক্লাসগুলো ধরে ধরেই পড়ছি। আর তারপরে আপনি যে পরীক্ষার মানে ফরম্যাটটা দিয়ে দিলেন, তাতে তো আর সেরকম মানে মনে হচ্ছে যে ভয়, মানে খুব ভয়টা ঠিক, আর আজকের ভয় ক্লাসের নেই। পরে মনে হচ্ছে একটু কাটলো, মানে আপনি একদম গুছিয়েই দিয়েছেন। আর ওইভাবেই পড়াটা করছি, মানে আপনার যে ক্লাসগুলো সেইগুলো পরপর পরপর করলে, আর তারপর আপনি যে প্রশ্নের ইয়েটা দিলেন, মনে হচ্ছে যেন একটু ভয়টা কমলো, তাই তো স্যার? কোনো ভয়ের, একদম কোনো ভয়ের কোনো কিছু নেই। হ্যাঁ 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 আপনারা পিডিএফ ধরে পড়বেন, হ্যাঁ, ওইভাবেই একধার করছি থেকে স্যার। এবার পিডিএফ শুরু একটু করবেন। আপনার ক্লাসটা মানে শুনে নিচ্ছি। মূল ধরুন চতুর্থী আপনি যে নিয়মটা বুঝিয়েছেন, তারপর ওর আন্ডারে যে পিডিএফটা দিয়েছেন, হ্যাঁ, সেইটা পুরো উদাহরণ একদম গুছিয়ে আপনি তো পুরো ওই শব্দ রূপগুলো আলাদা আলাদা করে, নদী, লতা, এবার ওইভাবে মানে আমি যখন একসাথে সব নড়া পড়ছিলাম, তখন যেন সেই ছোটবেলার মতো গুলিয়ে যাচ্ছিল, কিন্তু ওই ফরম্যাটে পড়তে দেখছি যে মনে থেকে যাচ্ছে আর কি, একসাথে না পড়ে বিভক্তি ধরে পড়তে আর কি হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, তাহলে আজকেই তো হ্যাঁ, আমি তো বেশি কথা, আপনাদের যদি হ্যাঁ, লাস্ট না, ক্লাস, ঠিক আছে, তাহলে স্যার আজকেই শেষ আর কি, আর পরীক্ষার দিনে যা দেখা হবে। ঠিক আছে স্যার। ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ। বেশি সময় থাকলে অবশ্যই আপনারা ইউটিউবের ভিডিও দেখে পড়তে পারেন, কিন্তু যাদের বেশি সময় নেই তারা পিডিএফ দেখে তাড়াতাড়ি পড়তে পারবেন। পিডিএফ দেখলে মনে হয় সময়টা কম লাগবে। পিডিএফ দেখে যদি বুঝতে পারেন তাহলে ভিডিও দেখার প্রয়োজন নেই। আর যদি মনে হয় যে না শুনতে হবে,
যেখানে কি বোঝা যাচ্ছে না, তখন তাহলে আপনারা ভিডিও দেখতে পারেন। বলুন প্রবাল বাবু। স্যার, আপনি এই যে শব্দযোগে যে বিভক্তিগুলো বলেছেন, আপনি বলেছেন দ্বিতীয়াতে, তৃতীয়াতে, চতুর্থীতে। হ্যাঁ, আর এই সপ্তমীতে হয়, কিন্তু সপ্তমীটা আপনি কি বলেছেন আমার ঠিক মনে নেই আর কি। হ্যাঁ, আর শব্দযোগে একবার বলুন, প্রশ্নটা কি বললেন, আর এই যে একবার বলুন। শব্দযোগে যে বিভক্তিগুলো হচ্ছে, যেরকম এই দ্বিতীয়াতে ধরুন এই অভিত, পুরত, প্রতি এক্সেট্রা। হ্যাঁ, সেরকম তৃতীয়াতেও শব্দযোগে কিছু আছে, আবার চতুর্থীতেও আছে, কিন্তু আপনি কি সপ্তমীতে শব্দযোগে কিছু বলেছিলেন? আমার সেটা মনে নেই। না, সপ্তমীতে কিছু বলিনি। ঠিক আছে, ঠিক আছে। সপ্তমীতে কিছু বলা হয়নি। সেখানে আপনারা শুধুমাত্র আধার অধিকরণ করলেই হবে। সময় আর স্থান, এই দুই জায়গাতে সপ্তমী বিভক্তি করতে হবে। কিন্তু আধার মানে বা সময় বা স্থান মানেই সবসময় যে সপ্তমী হবে তা কিন্তু নয়। সেটাকে আধার হতে হবে আগে, আধার বা অধিকরণ হতে হবে, তবেই সেখানে সপ্তমী বিভক্তি হবে। যেমন সময় কিন্তু সবসময় আধার হবে না, কোনো ক্রিয়ার ক্ষেত্রে সবসময় তো আধার হবে না। যদি খেলছে বলি, তখন সেই ক্রিয়ার ক্ষেত্রে আধার হতে পারে। যদি বলি এখন 5টা বাজছে, তাহলে কিন্তু এটা কোনো আধার বা অধিকরণ হলো না, আমি শুধুমাত্র সময় বলছি। কিন্তু যখন বলবো 5টার সময় খেলছি, তখন খেলার যে সময়, তো সেখানে কিন্তু সপ্তমী হবে। যখন সময় বলছি শুধুমাত্র, তখন সপ্তমী হবে না, তখন প্রথমাতেই হবে। এই রকমই যখন স্থান বলছি, আমি মন্দির যাচ্ছি, তাহলে মন্দিরের মধ্যে কিন্তু যাওয়া ক্রিয়া হচ্ছে না। যাওয়া ক্রিয়া কোথায় হচ্ছে? মন্দিরের বাইরে হচ্ছে। আমি মন্দিরকে উদ্দেশ্য করে যাচ্ছি ঠিকই, কিন্তু মন্দিরের মধ্যে মন্দিরকে আধার করে বা অধিকরণ করে সেখানে কিন্তু ক্রিয়া হচ্ছে না, ক্রিয়া মন্দিরের বাইরে হচ্ছে। রাস্তাতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তাই না, মন্দিরের উদ্দেশ্যে। তো সেই জন্য মন্দিরের সেখানে আধার অধিকরণে সপ্তমী হবে না। যখন বলবো মন্দিরে পুজো হচ্ছে, তখন পুজো যে হওয়া, পূজা ক্রিয়া, সেটা কিন্তু মন্দিরেই ঘটছে, তখন সেটা মন্দিরকে আধার বা অধিকরণ হওয়ার জন্য সেখানে সপ্তমী বিভক্তি হবে। বোঝা গেছে পার্থক্য? একটা উদাহরণ দিয়ে একটু কি কনফার্ম করবো স্যার? বলুন। আচ্ছা, এরকম কি হতে পারে যেটা আপনি বলছেন, কি এরকম ব্যাপারটা যে আমি বলতে চাইছি রাম স্কুলে যাচ্ছে আর রাম স্কুলে আছে, মানে আমি বলছি রামহ বিদ্যালয়ং গচ্ছতি, আর আরেকটা হচ্ছে রামহ বিদ্যালয়ে তিষ্ঠতি। ঠিক, মানে একদম সঠিক। তাই তো, মানে শেষেরটা সব হ্যাঁ, তিষ্ঠতি না বলে অস্তি বলবেন। অস্তি, হ্যাঁ ঠিক ঠিক, অস্তি, মানে শেষেরটা সপ্তমী। ঠিক। আচ্ছা, এটা কি বলতে পারি যে রাম ক্লাস 8-এ পড়ে, রাম অষ্টমে বর্গে পঠতি? বলতে পারেন, অষ্টমে বর্গে পঠতি। ঠিক। ধন্যবাদ। ঠিক আছে। অথবা অষ্টমে না বলে আপনি বলতে পারেন বর্গ শব্দ ব্যবহার না করে কক্ষা শব্দ ব্যবহার করতে পারেন, স্ত্রীলিঙ্গ শব্দ। তখন হয়ে যাবে অষ্টমী শব্দ হয়ে যাবে, অষ্টম্যাম কক্ষায়াম। ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অথবা অষ্টম্যাম শ্রেণ্যাম, শ্রেণ্যাম অষ্টম্যাম বলতে, শ্রেণ্যাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে কক্ষার এও বলতে পারি, আর শ্রেণীর সপ্তমীটাও বলতে পারি রূপটা। ঠিক, কক্ষা শব্দ হতে পারে, অথবা শ্রেণী শব্দ হতে পারে, ঠিক আছে, অথবা বর্গ শব্দ যেটা আপনি বললেন সেটাও হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে শ্রেণী বা কক্ষাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট বোধ হয়।
হ্যাঁ, ঠিক। বর্গ ঠিক আছে। বলতে কি হয়? বর্গ বলতে যে কোনো চারকোনা বিষয়কেই বোঝায়, বস্তুকেই বোঝায়। বর্গ মানে যে কোনো চারকোনা বস্তু, সেটাকেই আমরা বর্গ বলতে পারি। তো ক্লাস সাধারণত সেই ধরনের হয় বলে বর্গ বলা হচ্ছে। তো এটা রূঢ় অর্থে কিন্তু ক্লাস অর্থেও ব্যবহার হয়। তো শ্রেণীও বলতে পারেন, কক্ষাও বলতে পারেন, বর্গও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। শ্রাবণী ঘোষ, বলুন। স্যার এই পিডিএফ গুলোতে পঞ্চমী বিভক্তির এখানে যেটা পড়ানো হয়েছিল পিডিএফটা আমার কাছে আছে, একটা উদাহরণ এখানে লেখা আছে, একটু বলছি। লতিকা रविवासरतः বুধবাসরः পর্যন্তম ভ্রমতি। স্যার এখানে পঞ্চমীটা কিভাবে হলো? লতিকা রবিবাসরতः হুম, তহ বুধ। হয়েছে তাই না? তহ অব্যয় হয়েছে। ও আচ্ছা আচ্ছা তহ স্যার। অব্যয়ের অর্থ বলা হয়েছিল কি, যে পঞ্চমী অর্থে হতে পারে। পঞ্চমী হ্যাঁ যেই অর্থগুলি হয়, যেই অর্থগুলিতে হুম, যেই বিগড়। অর্থগুলিতে হুম। বলুন, কি বলছেন বলুন। না আপনি কি বলছেন বলবেন। ঠিক। তাহলে যেই অর্থগুলিতে আমরা পঞ্চমী বিভক্তি ব্যবহার করি, সেই সমস্ত অর্থতেই আমরা কিন্তু তহ অব্যয় ব্যবহার করতে পারবো। তো সেই জন্য এখানে থেকে অর্থ আছে যে রবিবার থেকে বা কোনো এক বার থেকে বোঝাতে চাইছি, তাহলে সেখানে আমরা পঞ্চমী ব্যবহার করতে পারি অথবা তহ অব্যয়ে ব্যবহার করতে পারি। বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি। এখানে আমি দেখতে পাচ্ছি দিগর্থে তহটা আপনি পড়িয়েছিলেন। পূর্বতঃ পশ্চিমতঃ পৃষ্ঠতঃ পুরতঃ উত্তরতঃ দক্ষিণতঃ বামতঃ। ঠিক, ঠিক। ওখানে করানো আছে সমস্ত কিছুই, পিডিএফ এর মধ্যে পেয়ে যাবেন। তাও যদিও কোনো সংশয় থাকে অথবা মনে পড়ছে না, তখন আমি বলে দিতে পারি যদি কোনো প্রশ্ন থাকে। তুলিকা ইন্দ্র, বলুন। স্যার আর বা এই দুটো অব্যয়ের ব্যবহারটা আরেকবার বলবেন? স্ম এটা হচ্ছে অতীত কাল বোঝাতে, যেই অতীত আমরা দেখিনি। যেমন রবীন্দ্রনাথকে আমরা কবিতা লিখতে দেখিনি, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা বলবো স্ম বলতে পারি। লট লকার প্রয়োগ করে তারপরে আমরা যদি স্ম বলে দিই, তাহলেই সেটা অতীতকাল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আমরা একটা লং লকার শিখেছি, লং লকার ব্যবহার করলে অতীতকাল হয়। তো যখন আমাদের লং লকার মনে পড়ছে না, তখন আমরা এরকম স্ম দিয়ে কাজ চালাতে পারি, স্ম অব্যয় দিয়ে। তো বর্তমান কালের লকার প্রয়োগ করেই আমরা যদি স্ম ব্যবহার করি, তাহলে সেটা অতীতকাল হয়ে যাবে। বোঝা গেছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। আর ওয়া হচ্ছে প্রশ্ন অর্থে হতে পারে অথবা অথবা অর্থে হতে পারে। প্রশ্ন অথবা অর, এই দুটি অর্থেই হতে আচ্ছা, পারে। মানে কিম দিয়ে প্রশ্ন শুরু করে লাস্টে বা যোগ করে দিলে ওটা কোয়েশ্চেন হয়ে যায় একটা, তাই তো? না, কিম। কিম দেওয়ারও প্রয়োজন নেই। বা আচ্ছা আচ্ছা শব্দটাই প্রশ্ন হিসেবে হতে পারে। আচ্ছা। যেমন রামঃ গচ্ছতি বা, এটা প্রশ্ন হয়ে গেল। রাম রামঃ যাচ্ছ। রামঃ গচ্ছতি বা, যাচ্ছ কি করে হবে? রাম প্রথম যাচ্ছে। পুরুষ আছে। রাম যাচ্ছে। হ্যাঁ, রাম যাচ্ছে। তাহলে রাম যাচ্ছে কি, এরকম রাম প্রশ্ন হয়ে যাচ্ছে যাবে। কি? অথবা রাম যাচ্ছে, এরকম প্রশ্ন। আমরা কি শব্দ ব্যবহার না করেও প্রশ্ন করতে পারি, তাই না? রাম যাচ্ছে, এরকম। ঠিক আছে। তো সেরকমই রামঃ গচ্ছতি বা। আবার এখানে আমরা কিম শব্দ প্রয়োগ করতে পারি, রামঃ গচ্ছতি কিম, এরকম প্রয়োগ করতে পারি। আবার আমরা দুটি শব্দই রাখতে পারি, কিম রামঃ গচ্ছতি বা, কিম রামঃ গচ্ছতি বা। আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ তো স্যার। 3 রকম ভাবেই আমরা ব্যবহার করতে পারি। আর অথবা অর্থে রামঃ বা
রামঃ শ্যামঃ বা, এরকম ব্যবহার করতে পারি। রামঃ শ্যামঃ বা, বাটা শেষে বলতে হবে। আচ্ছা রামঃ আচ্ছা শ্যামঃ বা গচ্ছতি, তাহলে আচ্ছা। অর্থ কি হবে? রাম বা শ্যাম যাচ্ছে, রাম বা শ্যাম যাচ্ছে। ঠিক, ঠিক, কিন্তু এটা আমরা মাঝে ব্যবহার করব না। বা শব্দটা সংস্কৃতে কিন্তু মাঝে ব্যবহার করব না, ঠিক আছে। শেষে ব্যবহার করতে হবে। আবার এটাকে আরেক রকম ভাবে বলা যেতে পারে, যেটা হচ্ছে রামঃ বা শ্যামঃ বা গচ্ছতি। দুইবার বা বলতে হবে, শেষে বলতে হবে কিন্তু। রাম ঠিক আছে শব্দের পরে বা, আবার শ্যাম শব্দের পরে বা। ঠিক আছে। প্রবল সান্যাল বলুন। স্যার আপনার এই যে সেকেন্ড কোশ্চেনটা যেরকম আপনি লিখছেন যুক্তাক্ষরম, হ্যাঁ, তো এই যুক্তাক্ষরমে মানে এটা মানে কোশ্চেন কিরকম ধরনের, যে মানে আহ, ক- কয়ে তয় কিরম দেখতে হয় বা হয় ময় কিরম দেখতে হয়, সেই জাতীয় রূপটা? ঠিক ওরকমই প্রশ্ন হবে, ও যুক্তাক্ষর কিরকম আচ্ছা আচ্ছা, হতে পারে। ঠিক আছে ঠিক আছে ঠিক যুক্তাক্ষর পরিচিত থাকলেই, কোনটা কিসের যুক্তাক্ষর এটা যদি জানা থাকে, হুম হুম, তাহলেই আপনারা পারবেন, অসুবিধা নেই। ঠিক। শ্রাবণী ঘোষ। हाँ सर। ओ सॉरी, हाथ तो उठे। सॉरी सर। ঠিক আছে, প্রশ্ন থাকলে বলুন, অথবা হাত নামান। ना हाथ नामीची सर। ঠিক, তুলিকা বলুন। স্যার রামোপি, রামোপি মানে রাম প্লাস ওপি, ওপিটা যুক্ত হচ্ছে মানে রামও, রাম ও, এটা বোঝানোর জন্য, তাই তো? ঠিক, অপি আর শব্দের অর্থ ও। আর মাতেবো, মাতা প্লাস ইবো, ইবো মানে হচ্ছে হুম, মাতার, মাতার মতো, মাতা, মাতার মতো, মাতার নয়, মাতার মতো, মাতার মতো। মাতার মতো। ইবো, ইবো আচ্ছা মানে হচ্ছে সদৃশ্য, আচ্ছা তাই না, তুল্য। আচ্ছা আচ্ছা। কেউ কিন্তু চিটিং করবেন না পরীক্ষাতে, সকলেই না দেখে লিখবেন। আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা? স্যার এই অর্ধনারীশ্বর স্তোত্রমটাই আমি মানে সেদিন ক্লাসে ছিলাম না, সেটা বোধহয় পিডিএফ আপনি দিয়েছেন না? সমস্ত পিডিএফ দেওয়া হয়েছে, ঠিক পিডিএফ এর বাইরে কোনো প্রশ্ন হবে না। ঠিক আছে। দেখবেন যদি না পাওয়া যায় গ্রুপে বলবেন, যার কাছে আছে সে দিয়ে দেবে, অথবা আমি দিয়ে দেবো। অর্ধনারীশ্বর স্তোত্র দুটি মুখস্থ করবেন, প্রথম দুটি, আর বিদ্যা প্রশংসা থেকে প্রথম দুটি। মোট 4টি শ্লোক মুখস্থ করতে হবে, ব্যাস। বাকিগুলি আপনাদের মোটামুটি হয়ে আছে। স্যার অর্ধনারীশ্বর ওই যতটুকু মনে পড়ছে আপনি সেই একসঙ্গে পড়তে হয়েছিল ওই চাম্পে গৌরাম, তাই না? ওইটা দিয়ে শুরু হয়েছিল কি এরকম? ঠিক ঠিক ঠিক, একদম সঠিক বলেছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা সেই শিবরাত্রির দিনে পড়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক শিবরাত্রির রাতে। তাহলে সকল ডাউট ক্লিয়ার হয়ে গেছে। পরের ক্লাসে আর কোনো কথা হবে না, পরের ক্লাসে আপনারা শুধু অ্যান্সার দেবেন আর পাঠিয়ে দেবেন, আমি আপনাদের মার্কস দিয়ে দেব, রেজাল্ট আউট করে দেব, ব্যাস। আজকেই লাস্ট ক্লাস। স্যার রেজাল্ট আউটটা মানে 1:1 দেবেন তো, মানে ওটা পাবলিকলি না দিলে? না, কোনো অসুবিধা নেই, গ্রুপেই দেওয়া হবে। পেয়ে দেওয়া হবে, ব্যাস তাহলে তো হয়ে গেল। গ্রুপেই দেওয়া হবে।
বলা যায় না, আপনি ফার্স্ট হয়ে যেতে পারেন। আপনার মুখে ফুলচন্দন পড়েছে। না হওয়ার কিচ্ছু নেই, মাল্টিপল চয়েস তো সেই জন্য হয়তো অনেকে মনে করেন যে আমি হয়তো কিছুই শিখলাম না, কিন্তু সেখানে প্রশ্ন দেখে হয়তো মনে হতে পারে যেহেতু আমি সব জানি, এরকমও প্রশ্ন হতে পারে। তবে আপনি যেরকম সিস্টেমেটিক্যালি এত সুন্দর করে পড়িয়েছেন আর তারপরে এত অভ্যাস করিয়েছেন না, যে মানে ওই অতটা ওই মানে ভয়ের জায়গাটা কিন্তু সেরকম ভাবে নেই। আমরা হয়তো মজা ঠিক, করছি ঠিক। মাঝে মাঝে যে এই খুব ভয় লাগছে এইটাই, কিন্তু কারোরই বোধহয় সেই ভয়ের জায়গাটা নেই। না, ভয়ের কোনো বিষয় নেই। আমরা একই জিনিস দুবার করে পড়েছি, সেই জন্য প্রথম দিন তো আমরা জাস্ট পড়ে গেছি, নিয়ম জেনেছি, তারপরে দ্বিতীয় দিন আমরা আবার অভ্যাস করেছি। সমস্ত বিষয় আমরা অভ্যাস করেছি, এমন কোনো বিষয় নেই যেটা আমরা অভ্যাস করিনি, সেই জন্য ভয়ের তো কারণ নেই কোনো। স্যার পরীক্ষায় কিরকম হবে বলতে পারছি না, কিন্তু এই কয়েক মাসে অনেকটা শিখেছি। একদম শেখানো হয়েছে, আপনারা চেষ্টা করেছেন, আপনাদের সহযোগিতা ছাড়া তো আর হয় না, আপনারাও চেষ্টা করেছেন বলেই হয়েছে। আপনারা রেগুলার ক্লাস করেছেন কিছুজন, আর কিছুজন বিভিন্ন কারণে করতে পারেননি। তো এইরকমই 15 জন বা 20 জন ভর্তি হয়, তার থেকে প্রতিবারই এরকমই 10 জনের কম বেশি পরীক্ষা দেয়। তো আপনাদের ব্যাচেও সেরকমই হবে। 15 জন ভর্তি হয়েছিল মনে হয়, 15 জন বা 16 জন। তো আপনারাও হয়তো 10 জন বা 9 জন বা 11 জন পরীক্ষা দেবেন। যাই হোক, কন্টিনিউ করেছেন, এটাই। বলুন। স্যার একটা সিলি কোশ্চেন করছি। বলছি এই L1 এ মিনিমাম কত মার্কস পেলে L2 এর জন্য কোয়ালিফাই করা যাবে? ওটার জন্য মনে হচ্ছে 50% আছে। আচ্ছা, ঠিক আছে। আপাতত যতটা পারেন মার্কস তুলে নিন, তাই না? যতটা তোলা যায় ততটা তুলে নিন, তারপরে দেখা যাবে ওখানে কতটা আপনাদের এলিজিবিলিটি লাগে। ওখানে মনে হচ্ছে যত 50% থাকে। আচ্ছা, ঠিক আছে। মানে আপনি যেহেতু ওটা আপনার লেভেল আপ হচ্ছে, সেই জন্য একটু মার্কস না থাকলে তো হবে না। ওটা আপনাকে আবার তো অ আ ক খ শেখানো হবে না, সেই জন্য এখানে একটা কিছু অঙ্ক তো থাকতে হবে। হ্যাঁ, বলুন ঠিক, প্রবল বুঝতে বাবু। পেরেছি। ও আচ্ছা, মানে কি যে এই পরীক্ষাতে মানে জাস্ট এই পরীক্ষাটা স্ট্যান্ডালোন হিসেবে পাস করার জন্য 30%, কিন্তু এলিজিবিলিটি ফর লেভেল 2 উইল বি 50% অর মোর, তাই তো? ঠিক, একদম কারেক্ট। ওকে ওকে। আপনারা যেইভাবে ভর্তি হয়েছিলেন, যেভাবে হয়েছিলেন, যেখানে কন্ট্যাক্ট করে যেভাবে ভর্তি হয়েছিলেন, সেরকম ভাবেই রেজাল্টও পেয়ে যাবেন, সার্টিফিকেট ইত্যাদি। আমরা গ্রুপে ইন্ডিভিজুয়ালি দেব, আমরা যে শিক্ষক রয়েছি নিজস্ব একটা রেজাল্ট দেব আমরা, আর সেটাকে একত্রিত করে ওটা অফিস দেবে আপনাদের। তো যেরকম ভাবে ভর্তি হয়েছিলেন সেরকম ভাবেও আপনারা রেজাল্ট কালেক্ট করে নেবেন ওয়েবসাইটে অথবা হোয়াটসঅ্যাপ, যেভাবেই হোক আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর কোনো যাবতীয় প্রশ্ন থাকলে বলুন। আজকে আমরা 2 ঘন্টার ক্লাস হয়তো করব না, যেহেতু কোনো কিছু বলার না থাকে তাহলে আমি শেষ করব। তাহলে কি স্যার, মনে হলো আপনাকে আপনাদের? যেহেতু আজকে শেষ ক্লাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিজের পক্ষ থেকে। আপনি এই যে সংস্কৃত বা এই যে শিক্ষার যে প্রথম
আলোটা আমাদের আলোকিত করলেন, এই জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন। ঠিক, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনারা পড়েছেন ভালো, আমি যে শিখিয়েছি, আমরা শিখিয়েছি, সকলে চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করেছেন। তো আপনারা কতটা কি শিখলেন আপনাদের বলুন দু এক কথা। হ্যাঁ স্যার, এখন একটু সংস্কৃত মানে সম্বন্ধে কনফিডেন্স লেভেলটা একটু পাচ্ছি। আজকে মোটামুটি আহ, এই পুরোনো এগুলো আবার যেভাবে আপনি পয়েন্ট বাই পয়েন্ট পরীক্ষার জন্য যেভাবে বললেন, সেইগুলো স্মরণ করতে গিয়ে কিছু কিছু মনে হচ্ছে যে ঠিক আছে, লেভেল ওয়ানের হুম, জন্য। তবে আমাদের আরো অভ্যেস করতে হবে, সেটা তো সত্যি। মানে ঠিক আরেকটা ঠিক। জিনিস যেটা আপনি বলেছেন যে সংস্কৃতের শব্দরূপ এবং ধাতুরূপ, এটা হচ্ছে তো মূল জিনিস। হুম, এটা যত আমরা প্র্যাকটিস করবো, এটা বুঝতেও পারছি মানে ঠিক, পুরো সংস্কৃত শেখাটা দাঁড়িয়ে আছে এই শব্দরূপ ধাতুরূপ আমরা কতটা রপ্ত করতে পেরেছি, তাই তো? একদম একদম। সেই জন্য লেভেল 2 শুরু করার আগে যদি ছুটি পান বা সময় থাকে, তাহলে অবশ্যই আরো কিছু ধাতুরূপ বা শব্দরূপ মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে লেভেল 2 তে আরো সহজ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আপনারই পড়ানো মানে ওয়েতে বলি যে ফলেন পরিচয়েতে, আহ, কিন্তু মানে আমরা আমাদের হ্যাঁ। আপ্রাণ চেষ্টা করব। আর মানে হুম, আপনি যেরকম ভাবে পড়িয়েছেন, আমি তো বলছি যে এক কথায় মানে খুব হুম, সুন্দর, মানে ভেরি সিস্টেমেটিক। এইভাবেই মানে পড়লে লোকে বুঝতে পারবে বা এগিয়ে যেতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেরকম ভাবে অভ্যাস করিয়েছেন, এক্সেলেন্ট। মানে তো অনেক ঠিক ধন্যবাদ ঠিক। আপনাকে। আপনারা প্রথম ক্লাস মনে করুন, বা প্রথম দিকের ক্লাসগুলি মনে করুন, যে তখন আপনারা কি জানতেন সংস্কৃত সম্বন্ধে। অনেকে হয়তো অ্যালফাবেট জানতেন, বা তবুও কি জানতেন, আর এখন আপনারা কি জানেন, এই বিষয়টা তুলনা করুন, তাহলে বুঝতে পারবেন যে কিছু শিখেছেন অথবা আহ, কিছু শেখেননি। কি মনে হচ্ছে বলুন। স্যার, আমার নলেজ পুরো জিরো ছিল। আমি না সংস্কৃতের দেবনাগরী অক্ষর সম্বন্ধে পরিচিত ছিলাম, কিন্তু আমি লিখতে পারতাম না। আর বলা তো অনেক দূরের কথা। তো কিন্তু এই ক্লাস করার পর আমি হুম, অভ্যাসও নিজে বাড়িতে বেশি করতে পারিনি। কিন্তু আমি এখন ঠিক। সড়গড়ভাবে লিখতে পারি দেবনাগরীতে, হ্যাঁ, এবং কিছু কিছু নিজে বাক্য বানাতে পারি, এবং বলতেও পারি কিছু কিছু সাধারণ বাক্য। ঠিক ঠিক। তো এইটুকুনি তো অনেকটাই। আপনারা স্যার হয়তো অ্যালফাবেট জানতেন, হ্যাঁ, কিন্তু যুক্তাক্ষর ইত্যাদি বিষয় অতটা ডিটেলসে হয়তো জানতেন না, তাই না তুলিকা ইন্দ্র? হ্যাঁ স্যার, যুক্তাক্ষর তো একদমই জানতাম না। দেবনাগরী অক্ষর দেখে অনেক কষ্ট করে পড়তে পারতাম, কিন্তু হুম, সড়গড় ছিল না একদমই। তো ঠিক। প্রথম দিকে যখন ক্লাস নেওয়া হয়েছিল, তখন আপনারাই বলছিলেন যে এরকম এখন তো আমাদের অক্ষর শেখানো হচ্ছে, তো এইগুলি বুঝতে পারছি না ইত্যাদি, নিয়ম টিয়ম যখন পড়ানো হচ্ছিল, হ্যাঁ 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 তখন হ্যাঁ আপনারাও বলছিলেন যে এটা কি, এটা কি, বা হ্যাঁ অনেক সময় আপনারা লিখতেও ভুল করে দিচ্ছিলেন, এটা লিখতে হ্যাঁ গিয়ে হ্যাঁ অন্য হ্যাঁ বর্ণ লিখে দিচ্ছিলেন, হ্যাঁ এরকমও হয়েছিল। তো হ্যাঁ আর সেই জায়গাটা এখন আর নেই। হ্যাঁ, আর পড়তে গিয়েও কষ্ট হচ্ছিল, আর আমার উচ্চারণে এমনি সমস্যা ছিল। আর এই হুম, সংস্কৃত পড়ে অনেকটা শোধন হয়েছে। ঠিক। আমার ইচ্ছা ছিল আরো কিছু গল্প পড়ানোর, কিন্তু আর যেহেতু সময় নেই, সেই জন্য দু একটা গল্প হয়তো পড়লে আপনাদের বোঝা যেত, আপনাদেরকে বুঝতে পারতাম যে কতটা শিখলেন। যেহেতু গল্পের মধ্যে কি থাকে সবসময়, বিভক্তি বা অন্যান্য যেগুলি আপনারা শিখেছেন, লকারের প্রয়োগ, তারপরে প্রত্যয় বা অব্যয়, এগুলির ব্যবহার থাকে। সেই জন্য যে কোনো গল্প পড়লে হ্যাঁ আপনাদের একঘেয়েমি থাকে না গল্পের মধ্যে। তো গল্পের মধ্যে একঘেয়েমি থাকে না কিসের, না শব্দের যে প্রয়োগের একঘেয়েমি থাকে না। তো সেখানে নতুন নতুন বিষয় আসতে থাকে, সেই জন্য আপনাদের নতুন নতুন একটা করে শেখা হয়। তো আপনাদেরকে বলবো যে আপনারা যখন সময় পাবেন,
তখন এরকম ছোট গল্প কিছু পড়তে পারেন, যেরকম সুগন্ধ বলে একটি বই আছে, হয়তো শঙ্কর পড়িয়েছেন। সুগন্ধ বইয়ের গল্পগুলি হচ্ছে সহজ গল্প। ওগুলো একটু যদি চেষ্টা করেন, দু একটা অজানা বিষয় থাকলেও আপনাদের বেশিরভাগ বিষয়টা দেখবেন আপনারা পারবেন। তো সুগন্ধ বইটি সফট কপি অথবা হার্ড কপি আপনারা কিনতে পারেন এই প্রাথমিক স্তরে গল্প হিসেবে পড়ার জন্য। না হলে এমনিতে অনেক গল্প বই আছে, কিন্তু সেগুলি অনেকটা কঠিন হয়ে যাবে। আপনারা সুগন্ধ বইটি কিনতে পারেন। বলুন শ্রাবণী ঘোষ, কি বলছেন? স্যার, মানে 4 মাস আগে যখন ক্লাসটা শুরু হুম করেছিলাম, তুলিকা ম্যাডাম যেরকম বললেন, কিছুই পারতাম না, মানে অক্ষরগুলো চিনতাম না। এখন কিছুটা অক্ষর চিনতে পারি। আর ছোটবেলায় যেটা মনে হতো 7-8-এ পড়ার সময়, যে কেন এই এত মানে নড় নড় নড়া, সেই জিনিসটা কেন, এই যুক্তিসঙ্গত ব্যাখ্যাটা এখন মানে বুঝতে পেরেছি। খুব যে আমার মানে আমি প্র্যাকটিস করেছি, খুব যে ভালো পারছি তা নয়, হুম নিজের তরফেই গাফিলতি রয়ে গেছে অনেকটাই। দেখছি চেষ্টা করে, কিন্তু হ্যাঁ, মানে ভাষাটার ভেতরের যে মজাটা, বা কেন কি জন্য ভাষাটা এরকম করে পড়তে হয়, বা তিতসন্তী শীতহস্ত কেন এরম, মানে এইভাবে কেন এগুলো মাথায় আসছে। তো কিছুটা তো ক্লিয়ার হলো। কিছুটা বাংলা ভাষায় যে মানে বিভক্তিগুলো নিয়ে আমার এখনো খুব মুশকিলই আছে, আমি পারছি না করতে। প্র্যাকটিস দরকার অনেকটাই। তাও মানে বেশ মিল রয়েছে, দুটো ভাষার মধ্যেই মিল রয়েছে। এইটুকু প্রাপ্তি, ঠেকে ঠেকে পড়ছি রিডিং। বা এই যে মানে কেন ইম্পর্টেন্ট একটা অনুস্বর বিসর্গও ভীষণ ইম্পর্টেন্ট, কেন মানেটা চেঞ্জ হয়ে যায়, এই জিনিসগুলো হয়তো কিছুটা বুঝতে ঠিক। পেরেছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনাদের এফোর্ট ছাড়া, আপনাদের সাহায্য ছাড়া এগুলো বোঝা সম্ভব ছিল না। অনেক অনেক ধন্যবাদ। ঠিক। আপনাদের এখন যেটা শিখেছেন সেটাও আস্তে আস্তে আরো বাড়বে আপনাদের শিক্ষা। যখন আপনারা লেভেল 2 যদি কেউ করেন, যারা করবেন, এবং থার্ড লেভেলে যখন যাবেন, তখন দেখবেন আরো এর ভিতরে যে বিষয়গুলি আছে, ব্যাকরণগত বিষয় যখন আপনারা জানবেন, তখন আরো বেশি এটার মধ্যে ইন্টারেস্ট আপনাদের বাড়বে। কারণ সেখানে এত লজিক আছে, মানে সেটা আপনারা অনুভব করতে পারবেন তখন। এখন তো আপনাদের নিয়মের মধ্যে অতটা কিছু বলাই হয়নি। নিয়ম শুধুমাত্র বলা হয়েছে, বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে আপনাদের নিয়মগুলি বলা হয়েছে। যখন শুধুমাত্র সংস্কৃতের নিয়ম বলা হবে ব্যাকরণে, তখন কিন্তু আরো ইন্টারেস্ট আপনাদের বাড়বে। এত লজিক আছে এর মধ্যে যে আপনি উম, ভাবতে পারবেন না বিষয়টা। প্রচন্ড লজিক্যাল আছে বিষয়টা। যাই হোক, আপনারা পড়বেন এই আশাই করি, আপনারা কন্টিনিউ করবেন। আর কেউ কিছু বলবেন? স্যার, এই সুগন্ধ যে বইটা বললেন, এটা কি দেবনাগরীতে লেখা? হ্যাঁ, দেবনাগরীতে লেখা। ও, তাহলে তো হুম হ্যালো। হুম হ্যালো। বলুন। হ্যাঁ, আমি একদম শুরুটা থাকিনি, একটু থাকতে পারিনি। আচ্ছা। আমি হুম হুম বাকিটা সব শুনলাম, মিনিট 10 ছিলাম না প্রথম 10 মিনিট। তাই প্রথম আচ্ছা। 10 মিনিট মধ্যে যে পরীক্ষার যে পদ্ধতি, যে প্রশ্ন হুম দেবেন, ওই প্রশ্ন আমাদেরকে হুম আবার নতুন করে হাতে লিখতে হবে না কি করতে হবে সেটা একটু বলুন। হুম দেখুন, অন্য স্যাররা কি বলেছেন আমি জানি না ঠিক। অন্য স্যারদেরটা হয়তো লিখতে হতেও পারে বা নাও লিখতে হতে পারে, কিন্তু আমি যেটা দিচ্ছি, যেই পরীক্ষা নেব, সেটা হচ্ছে গুগল ফর্মের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? শুধুমাত্র টিক দিলেই হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন আচ্ছা, থাকবে, মানে শুধুমাত্র টিক দিতে হবে। আচ্ছা, মানে গুগল ফর্মে থাকবে, ওখানে ফিল আপ করে লিখতে হবে, তাই তো? ঠিক ঠিক ঠিক। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ স্যার। হুম ঠিক। মঞ্জু বিশ্বাস, আপনি আগের ক্লাসটি করেছিলেন? মঞ্জু বিশ্বাস। হ্যাঁ, করেছিলাম। আচ্ছা, আজকেও লেট করে এলেন। হ্যাঁ, আমার লেট হয়ে গেছে একটু।
পরীক্ষার প্রস্তুতি কেমন? আর প্রস্তুতি উম, মোটামুটি এগুলো যে গ্রামার বা যেগুলো যা পড়ানো হয়েছে বুঝি, হুম বুঝতে পারি। আমার সমস্যা হচ্ছে যে সময় মতো হুম ওই বিভক্তিগুলো আমার মনে পড়বে তো, যে বিভক্তির দ্বিতীয় হয়তো একটা শব্দরূপের হুম দ্বিতীয়াতে কি, সেটা হয়তো সেই সময় মতো মনে পড়বে তো, এটাই আমার প্রশ্ন। সেই জন্য আরেকবার ভালো করে প্র্যাকটিস করে নিন। আর মানে এক সপ্তাহ মানে 1 বছরে সব মুখস্থ, কিন্তু বিশেষ বিশেষ কিছু হুম মুখস্থ, যেমন সপ্তমী থাকলে নড়ে সু এইরকম হয়, কিন্তু হুম সব শব্দরূপ একসাথে করে মানে সঠিক সময়ে সঠিকটা মনে পড়বে কিনা এটাই সন্দেহ। হুম আর সমস্ত আমি মুখস্থ করার দরকার নেই। দেখুন, আপনি প্রথম থেকেই বলে এসছি না, সমস্ত করার দরকার নেই। আপনারা যে কয়েকটি আছে, যেগুলি প্রত্যেকটি লিঙ্গের একটি করে বলেছিলাম, প্রত্যেকটি লিঙ্গের সেই রকম ভাবে করতে হবে। আর সেটা তো আপনি যখন অভ্যাস করছেন, একটা যখন হয়ে যাচ্ছে, ওটাকেই মুখস্থ করতে করতে পরেরটা যখন করবেন, সেটাতে তো মিল পেয়ে যাবেন, অর্ধেকের বেশি মিল পেয়ে যাবেন। তো সেই জন্য যদি প্রথম থেকেই ঠিকভাবে একটি একটি করে যদি করতেন, তাহলে ভয়ের কোনো কারণ নেই। আর এখানে আপনার নাম্বার বিভাজন করেও দেওয়া আছে কোন অংশটা পড়তে হবে, সেই কোন অংশ থেকে কতটা নাম্বার থাকবে। হ্যাঁ তো হ্যাঁ পরীক্ষার দেখেছি। ক্ষেত্রে তো ভয় নেই, হুম, পরীক্ষার ক্ষেত্রে একদমই ভয় নেই। শুধুমাত্র যেখান থেকে যতটা পড়ার প্রশ্ন থাকবে সেই অনুসারে নাম্বার দেওয়া আছে, তো সেখান থেকে ততটাই আপনি গুরুত্ব দিয়ে পড়লে পরীক্ষাতে কোনো টেনশনের বিষয় নেই। আর জানার জন্য যেটা আমি বলেছি, যে জানতে হলে আপনাকে কিছুটা তো মুখস্থ করতেই হবে আপনাকে। তো প্রথম থেকে আপনাকে 10টা শব্দরূপ মেনে চলতে হবে, জানার জন্য বলছি। পরীক্ষায় পাস করার জন্য 10টাও লাগবে না আপনার, কিন্তু জানার জন্য আপনাকে 10টা শব্দরূপ মুখস্থ করতেই হবে প্রথম লেভেলে, 10টা শব্দরূপ। আর ধাতুরূপের ক্ষেত্রে শুধুমাত্র ভূ ধাতু আর ক্রি ধাতু আর সেপ ধাতু, এই 3টি ধাতু মুখস্থ করলেই হবে। বাকিগুলির সাথে মিলিয়ে মিলিয়ে একটু চেঞ্জ করে নিতে পারলে সুবিধা। তো জানার জন্য এগুলি আপনার লাগবে। ঠিক আছে, প্র্যাকটিস করুন, 1 সপ্তাহ আরো সময় আছে। আজকে বুধবার, পরের বুধবারে ক্লাস হবে, পরীক্ষা নেওয়া হবে পরের বুধবারে। বাকি স্যাররা হয়তো সোমবারে নিতে পারে, সোমবারে চন্দন স্যারের ক্লাস থাকে, তো উনি হয়তো সোমবারেই নিতে পারেন। স্যার ওই সুগন্ধ বইটা একটু অথার একটু বলে দেবেন, এই হোয়াটসঅ্যাপ যদি গ্রুপে পাঠিয়ে দেন। ঠিক আছে, আমি লিংক দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি। আর স্যার কারো আমি কোনো একটু কিছু বলবো। বলার থাকলে। পঙ্কজ কুমার বলুন। হ্যাঁ স্যার নমস্কার। ক্লাসটা খুব ভালোই লাগেছে স্যার, আপনার ক্লাস একদম আপনি ছিলেন ক্লাসে? আপনাকে তো দেখাই যায়নি। হ্যাঁ আজকে ছিলাম, লাস্ট ক্লাসে থাকতে পারিনি স্যার। তো ও আজকে অফিস। প্রথম থেকেই আছেন আজকে ক্লাসে? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন বলুন। হ্যাঁ স্যার ক্লাস ভালোই লেগেছিল স্যার। প্রথমে শুধু অক্ষরটা জানতাম, কারণ আমাদের অফিস যেহেতু বাইলিঙ্গুয়ালে লেখা হয়, তো মানে হিন্দি ইংলিশ দুটোই লেখা হয়, তো সেক্ষেত্রে আচ্ছা। এই দেবনাগরী অক্ষরটা জানতাম এবং সাইন করতে হয় বা লিখতে হয়, ঠিক আছে। বাট সংস্কৃত সম্পর্কে ইন্টারেস্ট ছিল, তো এখানে আপনার বা আপনাদের প্রত্যেকের ক্লাস করার পর খুব ভালো লেগেছে। এবং সেই দিনকারের কিছু না জানা থেকে আজ কিছু জানি, মানে একটু একটু হলেও একটু একটু জানি যে হ্যাঁ এটা হলো কারো বা সেন্টেন্স বানানো হোক। আর এমনি আমি সংস্কৃত এই ডিডি বাংলাতে একটা সংস্কৃত মানে সংবাদ হয় সকালে, তো ওটা আমি শুনতাম, ডিডি নিউজ বা ডিডি বাংলাতে হয়, হ্যাঁ ওটা শুনতাম। মানে অর্থটা তো বুঝতাম, কারণ হিন্দি বা আমাদের বাংলার সাথে কিছুটা মিল ছিল, অর্থটা বুঝতাম, বাট সেন্টেন্স গুলো ফরমেশনটা বুঝতাম না। ঠিক। তো এখন
আপনাদের ক্লাস করার পরে হ্যাঁ সেন্টেন্স ফর্মেশন বুঝতে পারি, অত হাই লেভেল এত বুঝতে পারি না, কিন্তু হ্যাঁ এটা কেন এসছে বা এর কারণটা কি একটু বুঝতে পারি। তো আপনাদের ঠিক। অনেক ধন্যবাদ। আপনার ক্লাসগুলো খুব ভালো লাগতো স্যার, মানে সিস্টেমেটিক্যালি ছিল যে একটার পরে কোনটা আসতে হবে, সেক্ষেত্রে ভালোই লেগেছে স্যার। ভালো থাকবেন, ধন্যবাদ স্যার। একদম। আর ভগবানের কাছে প্রার্থনা সকলেই করি ভালো আপনি একটু থাকবেন। সুস্থ থাকুন। ঠিক, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পড়তে থাকুন। অবশ্যই সকলে গল্পের বই পড়ুন, সংস্কৃতে গল্পের বই পড়ুন। বিভিন্ন নিয়ম, শব্দরূপ, ধাতুরূপ মুখস্থ করতে পারছেন না, ভুলে যান, মজার মজার গল্প পড়ুন, কি অর্থ হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। সকলেই গল্পের বই পড়ুন। স্যার, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, আমি শর্মিষ্ঠা। স্যার বলছি অনেক ধন্যবাদ। আমি যেমন আমার কথা বলছি, আমি এর আগে আমার স্কুলেও সংস্কৃত পড়ার সুযোগ হয়নি, মানে আপনার ক্লাস থেকেই অ আ ক খ আর কি শিখেছি। হ্যাঁ, এবার তারপরেই হঠাৎ করে যখন বিভক্তি এসে গেল, তখন হঠাৎ করে মাথায় আর কি আকাশ ভেঙে পড়েছিল। এবার কিছুটা মানে আমার নিজস্ব মানে কাজের জন্যই, মানে খাতা দেখার খুব চাপ ছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, সেই জন্য আপনার ক্লাস রেগুলারলি করেছি, কিন্তু তারপর সেটা যে চর্চা করা, সেটা আমার নিজের অক্ষমতার কারণে আমি করতে পারিনি। সেটা করলে হয়তো ভালো হতো, মানে আমি যেটুকু মানে খারাপ যেটা রেজাল্ট আমার হবে আমি জানি, কিন্তু সেটা পুরো ক্রেডিট আমার, কিন্তু যেটুকু শিখেছি সেটা আপনাদের জন্য শিখেছি। মানে এখনো যে 3টে শব্দের মানে একদম আমি সহজ সরল বাক্য, মানে প্রথমা বিভক্তি এখন কিছুটা আয়ত্ত হয়েছে, বাকিগুলো এখনো হাতের বাইরে। জানি না সেগুলো কি করে হবে, মানে আমার ইচ্ছা আছে যদি না পাস করতে পারি আবার ক্লাসটা করব, আপনাদের ক্লাস যদি আবার পারি করব। যাই হোক, মানে অনেক ধন্যবাদ। যেটুকু পেরেছি আপনাদের জন্য কিছুটা হলেও বুঝতে পেরেছি, এখন কিছুটা ধারণা করতে পারছি গল্পগুলো পড়ে। অনেক ধন্যবাদ তার জন্য স্যার। ঠিক, আপনি পড়তে থাকুন, হয়ে যাবে। নিজেকে একটু সময় দিতে হবে। দেখুন, যতটাই সময় আমরা দিই না কেন, যতক্ষণ না আপনি সময় দিচ্ছেন, আপনারা সময় দিচ্ছেন, অভ্যাস না করলে ততক্ষণ তো কিন্তু হবে না। একদম সেটাই স্যার, অভ্যাস না আমরা তো করলে হবে নতুন না। নতুন বিষয় পড়িয়ে চলে যাব, তাই না? আমরা আজকে একটা নতুন বিষয় পড়াবো, পরের দিন একটু অভ্যাস করিয়ে আবার পরের দিন আমরা নতুন বিষয় পড়িয়ে দেবো। কিন্তু যতক্ষণ না নিজে বুঝছেন, নিজে যখনই কখন বুঝবেন যখন নিজে অভ্যাস করবেন, নিজে অভ্যাস না করলে কিন্তু হবে না। সেই জন্য লিখতে গেলেও স্যার বাংলা চলে আসছে, যেমন চন্দন স্যার উনি তো লেখা পরীক্ষা নেবেন, এবার হাতে লিখতে গেলে বাংলা চলে আসছে, ভুল হয়ে যাচ্ছে, তো এইরকম অনেক রকম সমস্যা হচ্ছে। ঠিক, আপনাদের লেখা প্র্যাকটিস তো একদমই হয়নি, কারণ হোমওয়ার্ক দেয়া হতো না আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই। মাঝে মধ্যে কখনো হয়তো দিয়েছি, ওটাও আপনাদের উপরেই রাখা হয়েছে যে আপনারা করতেও করেন, আমি করতে পারিনি স্যার, কারণ আপনার আমার প্র্যাকটিসই করা হয়নি। ঠিক, সেই জন্য না হলে কিন্তু যদি প্রতিটা ক্লাসের জন্য আপনারা যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা করে যদি নিজেরা অভ্যাস করতেন, তাহলে মনে হয় আরো বেশি শিখতে পারতেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। তবুও আপনি যখন লিখলেন যে শেষ ক্লাস, সেটা খুব খারাপ লাগলো, আরো মানে ক্লাস হলে আরো শিখতে পারতাম, তাহলে ভালো হতো। অসুবিধা নেই, অন্য স্যাররা ক্লাস নেবেন পরের লেভেলে, যদি ভর্তি হন সকলে তাহলে আবার ক্লাস করবেন। আবার নতুন স্যার একটা ফিডব্যাক দেওয়ার ছিল। এরকম স্যার আমাদের যখন এই প্রতি মাসে তো আপনাদের 4টে করে ক্লাস থাকতো, তো ফিডব্যাকটা এই যে 4টে ক্লাসের পরে যদি মানে একটা করে ছোট করে মানে কোনো পরীক্ষার ব্যবস্থা থাকলে ভালো হয়। না, পরীক্ষা বিষয়টা একদম ইগনোর করাই উচিত। পরীক্ষা করলে পড়া বিষয়টা হয় না বেশি, পরীক্ষা নিয়েই বেশি সময় চলে যায়। আবার প্রতি মাসে হলে সেটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, প্রতি মাসে তো সম্ভবই নয়। 4 মাসের ক্লাসে যদি প্রতি মাসে পরীক্ষা এরকম হলে হয় তাহলে না, ঠিক বলেছেন আপনি, পরীক্ষা দরকার, কিন্তু সময়টা তো খুবই কম। এই সময়ের মধ্যে মানে পরীক্ষা নেওয়া খুব একটা অসুবিধা।
সেক্ষেত্রে আপনারা স্যার হোমওয়ার্ক যদি ঠিক আমাদের করে যেহেতু করতেন তাহলে হ্যাঁ কিন্তু হতো। হোমওয়ার্ক হ্যাঁ করেছেন, সে অনেকেই হোমওয়ার্ক করেছেন। হুম। হ্যাঁ হ্যাঁ ওইটা যদি মানে মাসের মতো মানে একটা থাকতো, হ্যাঁ, হ্যাঁ সব আপনাকে পাঠা মানে পরীক্ষা 4 মাসের যে কোর্স, এখানে আমরা মাঝে হলে একটা পরীক্ষা নিতে পারি, কিন্তু প্রতি মাসে পরীক্ষা এটা সম্ভব না। এবার কি হয়েছে স্যার, অনেকটা তো আমরা পড়লাম, এই যে ব্যাপারটা স্যার কমিউনিকেটিভ সাংস্কৃতিক হুম। না, পথ অনেকটা অনেক কিছু আমরা পড়লাম। জানলাম। হ্যাঁ, হ্যাঁ সেটাই। মাঝে হ্যাঁ মাঝে একটা পরীক্ষা নেওয়া যেতে পারে আপনার কথা মতো। 2 হ্যাঁ মাস পরে একটা পরীক্ষা নেওয়া যেতে পারে। হ্যাঁ ঠিক আছে স্যার, সেটা হলেও ভালো হয়, কারণ অনেকেই আমরা হয়তো নতুন শিখছি, একটু লেখাটাও প্র্যাকটিস হলো হুম, সেক্ষেত্রে, বা এরকম হুম। প্র্যাকটিসটা হবে তাহলে। নাহলে ওই এখন সবাই তো একটু চাপ না হলে আর লেখাপড়াও ততটা হয় না। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আপনারা সকলেই বয়স্ক আছেন, তাই না? আপনারা সকলেই প্রাপ্তবয়স্ক আছেন, সেই জন্য আপনাদেরকে তাও আর কি কি জোর দেওয়া বলুন। তাও লেখাপড়ায় ফাঁকি দিই স্যার, কারণ অফিসের কাজ বাজ থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, তাও ফাঁকি দিতাম। কারণ আপনার এই আপনার ক্লাসগুলো প্রিন্ট আউট বের করে দেখতে পাচ্ছি স্যার, এখানে অভ্যাসের অনেক অপশন ছিল কিন্তু করিনি, এই যে ব্যাপার। ঠিক। অভ্যাস কিন্তু ছিল, অভ্যাস আপনার প্রত্যেকটা লেসনে অভ্যাসগুলো, হ্যাঁ অভ্যাস ছিল। ঠিক, অভ্যাসগুলো কিন্তু আমি ক্লাসে করিয়েছিলাম, যতটা সম্ভব ঠিক। ক্লাসে করিয়েছিলাম। হ্যাঁ ওটা আমাদের বাকি করলে আপনাদেরও ভালো হতো। করতে হতো। হুম, ঠিক। হ্যাঁ হ্যাঁ এইখানে এভাবেই আগে চলে, ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা করলে খুব ভালো হতো স্যার। আচ্ছা, ঠিক একদম আছে, ঠিক। আপনার কথা মতো আমি একটা পরীক্ষা নেব পরের সিজন থেকে। ব্যাস যারা হ্যাঁ হ্যাঁ নতুন স্যার, ভর্তি ঠিক। হবে তাদের জন্য আমি হ্যাঁ হ্যাঁ পরীক্ষা নেব। ঠিক ঠিক আছে, আর কারোর কোনো ঠিক, সাজেশন থ্যাংক ইউ। থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ। স্যার একটাই সাজেশন, যে যদি সম্ভব হয় তো একটু মহারাজদের ফিডব্যাক দেবেন যে এই লেভেল 1 কোর্সটা 4 মাসটা অ্যাকচুয়ালি খুব কম। হ্যাঁ, এটা যদি সম্ভব হয় যে 6 মাসের করা, তাহলে বোধহয় খুব ভালো হবে। মানে সবাই একদম খুব রিল্যাক্স হতে খুব দারুণ ভাবে শিখবে। ঠিক ঠিক, কিন্তু আপনাদের এনার্জি থাকে না। অ্যাকচুয়ালি আপনাদের কি জানেন তো, এটাকে যেরকম ধরুন যদি শঙ্খ শুভ্র স্যার যেরকম ধরনের হুম, ম্যাট্রিক্স দিয়েছেন না, এ তো আপনার এই হুম, শব্দরূপে অকারান্ত পুংলিঙ্গ, মানে আই মিন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তো কিছু নয়। উনি সর্বনামের যে পরিমাণ দিয়েছেন, ধরুন 18খানা 19খানার মতন ম্যাট্রিক্স, মাল্টিপ্লাইড বাই 21, আপনি ভাবুন যে মানে সেই জিনিসকে না না মানে না, ঠিক আছে ঠিক আছে, শুনুন সেই আমার জন্য কথাটা বলছি। শুনুন। হ্যাঁ, আমার কথাটা শুনুন। দেখুন, ওটা দিয়েছে ঠিক আছে, কিন্তু ওটা আপনাকে মুখস্থ করতে হবে, এরকম কোনো জোর চাপ কিছু নেই, ঠিক আছে? আর ওখান থেকে সমস্ত প্রশ্ন হবে এরকম আমার মনে হয় না। তো সেই জন্য ওটা স্যারকে যদি বলেন আপনারা যে এতটা মুখস্থ করা তো সম্ভব নয়, তো অবশ্যই স্যার নিশ্চয়ই শুনবেন। তো ওটা কোনো বিষয় নয়। আর যেটা বলার যে 6 মাসের করা, 6 মাস পর্যন্ত এত লং টার্ম হলে আপনাদেরই এনার্জি থাকবে না। কারণ দেখুন, আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত। এবার মাঝপথে যদি আপনাদের কোনো কাজ চলে আসে, আপনারা যদি 1 মাস গ্যাপ দিয়ে দেন, তাহলেই কিন্তু আর কেউ কন্টিনিউ করবেন না। এটা অনেকবার হয়েছে। যারা এখন কন্টিনিউ করছে না তাদের ক্ষেত্রেও সেই একই কারণ, তারা কন্টিনিউ করতে পারছে না কেন? দু একজন হয়তো ভয় পেয়ে চলে গেছে, হতে পারে, কিন্তু বেশিরভাগটা থাকে কাজের চাপ। তো সেই জন্য লং টার্ম করলে পরে ঠিক হয় না। অনলাইন তো, অফলাইন হলে ঠিক আছে, একদিন এলেন না আরেকদিন এলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অনলাইনে হয় না এরকম। তো 4 মাসের ক্ষেত্রেই আমরা কি করতে পারি, সিলেবাসটা হয়তো একটু কমাতে পারি, সিলেবাসটা একটু কমিয়ে আমরা 4 মাসই রাখতে পারি। তো এরকম করলেও মনে হয় সুবিধা হবে। প্রভাস বাবু, হ্যাঁ, সেটা সেটা অবশ্য ঠিক, সেটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এরকম চেষ্টা করব যে সিলেবাসটা আর কিছু কম করার। আর স্যার আমরা এই মানে পুরো যখন পরীক্ষা টরীক্ষা হয়ে যাবে, যদি মানে ঠাকুর ঠাকুর করে যদি আমরা সবাই পাস করে যাই, তো একবার কি মানে সবাই দেখা করা যায় কোথাও? সবার সাথে দেখা করা যেতে পারে, কিন্তু সম্ভব বাইরে থাকেন অনেকে। হ্যাঁ, সে চন্দন তো স্যার আমি বাইরে কখন থাকি, আসবেন কিন্তু কোনো চলে ঠিক আসবো নেই। আর কি। হ্যাঁ,
সেটাই। না, ওরকম তো বিভিন্ন কাজে ব্যস্ত, তো আপনি আপনার যেরকম কাজ ধরুন সেরকম কাজ তো সকলের নাও হতে পারে, হয়তো ছুটি পাবে না, সবার একসঙ্গে তো ছুটি হওয়া সম্ভব নয়। সেই জন্য এবার হয়তো ইন্ডিভিজুয়ালি 2-4 জনের মধ্যে হয়তো দেখা হতে পারে, কিন্তু সকলে একসাথে তো সম্ভব নয়। চন্দন স্যার বাইরে থাকেন, শঙ্কর স্যার বেরোলেই থাকেন, ওনার সাথে দেখা হতে পারে, আমিও থাকি। আর আপনারা কোন কাজে ব্যস্ত আছেন আমি তো ঠিক মনে করতে পারছি না, যদিও আপনারা সকলেই বলেছিলেন। স্যার, পড়াশোনা সংক্রান্ত কিছু সমস্যা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে? অবশ্যই, যখন খুশি যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে রাখলেন, আমি সময় মতো হলে অ্যান্সার দিতে পারবো। কিন্তু সম্ভবত স্যার। এই গ্রুপে হয়তো সকলে থাকবেন, সেই জন্য গ্রুপে হয়তো যোগাযোগ করা যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর কিছু জিজ্ঞাসা বা সাজেশন থাকলে বলুন, কোনো ভুল হয়ে থাকলে। প্রশংসা তো অনেক করলেন, যদি কোনো ভুল থাকে বলুন সেটাও। কোনটা আরো কিছু ভালো করা যেতে পারে আমার পড়ানোর দিক থেকে, কোনটা খারাপ লেগেছে বলুন। একটা তো বললেন প্রবাল বাবু যে সময় কম আর সিলেবাস বেশি, এটা একটা হয়েছে। আর হ্যাঁ স্যার, যদি 4 মাসের কোর্সও হয়, তারপরে যদি আমরা আরেকটু কিছু সময় পেতাম নিজেদের মানে প্রস্তুতির জন্য, যে আপনাদের ক্লাসের ভিডিওগুলো আবার শুনে বা পিডিএফ গুলো প্র্যাকটিস করে, মানে এখন যেমন আমাদের হাতে সময় খুবই কম, এটা যদি আর কদিন পরীক্ষার আগে মানে 6 মাস সত্যি যদি সময় আমরা পেতাম তাহলে খুব ভালো হতো। না, পরীক্ষার জন্য অত সময় তো দরকার নেই। আপনারা এই যেটা প্যাটার্ন যেটা দেওয়া হয়েছে এটা অনুসারে পড়লে আপনাদের 2 দিন সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। যেই প্যাটার্ন দেওয়া হয়েছে আমারটা করার শব্দ জন্য বিভক্তি আপনাদের তো 2 দিন আয়ত্তে লাগবে। করা যাচ্ছে না, শব্দ বিভক্তি খুব সমস্যা হচ্ছে। শব্দ বিভক্তি তো আমি বলে দিয়েছি, সমস্ত কিছু আয়ত্ত করার দরকার নেই। আপনারা ফল শব্দ পড়ুন, লতা শব্দ পড়ুন, আর কি আছে রাম শব্দ পড়ুন, অকারান্ত একটা, ইকারান্ত একটা, উকারান্ত একটা, এরকম ভাবে পড়ুন। সমস্ত পড়তে হবে না, একটা করে পড়ুন। আর ক্রিয়াপদের পড়ছি, ক্ষেত্রে ওই মুখস্থ রকম হচ্ছে, আবার পরে যখন ওইটা দেখছি আবার মানে ভুল করছি, সেই জন্য। ঠিক আছে, প্রথম এরকম হয়, প্রথম স্টেজে আছেন এরকম হবে, কোনো অসুবিধা নেই। তবে এইরকম ভয়ে ছেড়ে দিলে হবে না, পড়তে থাকুন, নতুন বিষয় আর পুরোনো বিষয় অভ্যাস করতে থাকুন। স্যার আমার একটা ফিডব্যাক, ওই প্রায় প্রবাল বাবু এবং শর্মিষ্ঠা ম্যাডাম যা বললেন 6 মাসের কোর্স হলে তো ভালো। তো আমার একটা ছিল যে ইভিন এটা যদি 6 মাসের হয়, আমার মনে হয় সপ্তাহে, যেহেতু আমরা যে বয়সে এসে ক্লাসগুলো করছি আর কি, সপ্তাহে 2 দিন হলে মনে হয় ভালো হতো আর কি। এটা আমার ব্যক্তিগত একটা আর কি, 3 দিনের পরিবর্তে টুয়াইস ইন এ উইক বোধ হয় একটা, এটা আমার প্রস্তাব ছিল আর কিছু না। ঠিকই বলেছেন। আমারও মনে হয়েছে এটা, যে 3 দিনের ক্লাস এবং তারপরে এটা 2 ঘন্টার ক্লাস, মানে খুবই বেশি। আমার তো মনে হয় সপ্তাহে 1 দিন ক্লাস হলেই যথেষ্ট, যদি 2 ঘন্টার হয়। কিন্তু যেহেতু 4 মাসের মধ্যে হচ্ছে, 4 মাসের মধ্যে হওয়ার জন্য আমি বলবো এটা 1.5 ঘন্টা করে 2 দিন হতে পারে। হ্যাঁ, ঠিক 2 দিন ক্লাস হলে একেবারে সঠিক হবে।
একেবারে একেবারে এটাই আমার বক্তব্য ছিল। একদম, আপনার সাথে আমিও সহমত। তো ঠিক আছে, আপনাদের মনে হয় ফিডব্যাক ফর্ম দেওয়া হতে পারে। আমার আহ, আমার একটা নিতান্তই হুম ব্যক্তিগত হুম হুম বলুন। এখানে মনে হয় সবাই চাকরি বাকরি কিছু কাজে আছি, তো এইগুলো আমরা রাইটিং স্কিল যত না ইউজ করব, আমাদের মেনলি রিডিং স্কিলটা ডেভেলপ করাটাই কিন্তু আমাদের কোনো টিচারের ক্ষেত্রেই কিন্তু রিডিং এর কোনো পরীক্ষা হচ্ছে না দেখলাম। এবং আমার মনে হয় যে এই যে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে মনে রাখতে হবে, এত মেমোরাইজ না করে ওপেন বুক পরীক্ষা হওয়াটা আমার মনে হয় যুক্তিযুক্ত। কারণ এই বয়সে আমরা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে বা সেই কোয়ালিফিকেশন কাজে লাগিয়ে আমরা কিছু করতে যাবো আমার মনে হয় না। শুধুমাত্র আমরা ভালো পড়তে পারি, এইটাই আমার মনে হয়, পড়তে পারি বুঝতে পারি, এইটাই যথেষ্ট। মানে নিজের থেকে অ্যাপ্লিকেশন করব সেটার কতটা, তা এটা আমার সাজে গান যদি ভবিষ্যতে ওপেন বুক পরীক্ষা হয় তো ভালো হয়, আর রিডিং এর উপর কিছুটা নম্বর। ওপেন বুক পরীক্ষা হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ওপেন বুক পরীক্ষা হবে সেটা আপনার বোঝার ওপরে হয়, তাই না? আপনার কাছে বই রইলো, সেটা আপনি বুঝে লিখলেন, এটার জন্য ওপেন বুক পরীক্ষা ঠিক আছে। কিন্তু যে বিষয়টা আপনাকে মুখস্থ করতে হবে, সেই বিষয়ে আপনি ওপেন বুক পরীক্ষা দিয়ে কি করবেন? সেখানে তো কোনো লাভ নেই ওপেন বুক পরীক্ষা দেওয়ার। তো যে কোনো ভাষা জানার জন্য আপনাকে তো ভোকাবুলারি তো লাগবেই। আপনার শব্দ জ্ঞান, ধাতুর জ্ঞান যদি না থাকে তাহলে আপনি ভাষা শিখবেন কিভাবে? তো সেটার জন্য তো ওপেন বুক এক্সাম করা যায় না, তাই না? কি মনে হয় আপনার? এমনিও 4 মাসে যেটুকু যা শিখলাম, মানে আমার নিজের অভিজ্ঞতা, আমি এইটা সংস্কৃত পড়াই এবং টেক্সট পড়াতে গিয়ে প্রতি পদক্ষেপেই আননোন ওয়ার্ড, প্রতি পদক্ষেপেই আননোন ওয়ার্ড পায়, আর এত সন্ধি করা থাকে বুঝতে খুব অসুবিধা হয়। মানে ইমিডিয়েট আমাকে হচ্ছে একটা সংস্কৃত ডিকশনারি দরকার। হুম মানে আর এই যে হুম সংস্কৃতের শব্দভান্ডার ভীষণ ভীষণ বিস্তৃত দেখলাম তো। আর মানে আমার আমার মনে ঠিক। হয় যে মানে ইংলিশ অতি ইজি এর কাছে, ইংলিশের থেকে অনেক অনেক বেশি কঠিন সংস্কৃত। দেখুন, আমরা কিন্তু কেউ পড়িনি, তাই না? সংস্কৃত আমরা কি কেউ পড়েছি? আপনি যদি সেটাই সংস্কৃত হয়তো কারণ পড়তেন, যে আমরা 1 থেকে ইংরেজিটা পড়ি বলে আমাদের অনেক শব্দভান্ডার বিস্তৃত হয়ে গেছে, পড়তে অসুবিধা হয় না, কিন্তু সংস্কৃত পড়তে গেলে ভীষণ অসুবিধা হয়। ঠিক, তাহলে এটা আপনি নিজেও বুঝতে পারছেন যে আমরা পড়িনি, সংস্কৃত পড়িনি, এটাই হচ্ছে মূল কারণ। বিস্তৃত তো হবেই, কারণ এ ভাষা কতদিনের ভাষা বলুন, বিস্তৃত হবে না কেন? এটা তো আজকের ভাষা নয়। তো এতদিন ধরে যে ভাষা চলে আসছে সেই ভাষা তো বিস্তার হবেই। সেই জন্য সেটা অন্যান্য যে সমস্ত ভাষা তৈরি হয়েছে সেগুলো, সেখান থেকেও তার মানে লিঙ্ক আছে। সেই জন্য বিস্তার তো ঘটেছে, অনেকবার এটাকে মডিফাই করা হয়েছে, তো মডিফাই হতে 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 এর একটা সমৃদ্ধি হয়েছে। তো সেই ভাষাটিকে যদি আমরা না পড়ি একটু সময় দিয়ে, তাহলে কি করে হবে? আপনারা 4 মাস পড়লেন, মাত্র 4 মাস। এর আগেও অনেক কিছু পড়েছিলেন, এর আগে আপনি এত কিছু পড়েছেন, তাও আপনি এখন কি জানেন যে কখন প্রথমা বিভক্তি কখন প্রয়োগ হয়? এটা আপনাকে এখনো শিখতে হচ্ছে। তাহলে এর আগে আপনি কি পড়েছিলেন সেটা এবার ভেবে দেখুন। আপনি কি পড়েছিলেন যে রামহা রামো রামাহা থেকে শুরু করে রামে রাময়োহ রামেষু, এই শব্দগুলি আমি কখন ব্যবহার করব? এই সিম্পল নলেজটা কি আপনার হয়েছিল এতদিন ধরে সংস্কৃত পড়েছিলেন? বলুন, যেটা না আপনার এতদিন 4 মাস ধরে না, পরে সেই হলো। ছোটবেলায় 7-8 2 বছর পড়েছিলাম। হুম তাহলে দেখুন, আমরা ইংরেজিকে বিভিন্ন কার্যক্ষেত্রে আমরা প্রয়োগ করছি, আমরা জানি শিখতে হবে, সেই জন্য শিখছি, একটা কোনো কোর্স নিচ্ছি, তো সেই জন্য ইংরেজিটা আমাদের সহজেই হয়ে যায়। কিন্তু এই ভাষাটাকে আমরা সেরকম ভাবে ব্যবহার করছি না, জানতেও হয়তো চাইছি না, শিখতেও চাইছি না, সেই জন্য হচ্ছে না। শিখতে চাইলে অবশ্যই শিখতে পারবেন, কেন শেখা যাবে না? কেন
অসাধ্য বলে তো কোনো কিছু নেই। একটু বিস্তার বেশি, এই ভাষার একটু বিস্তার বেশি আছে, শব্দ বা ধাতু ক্রিয়াপদ বলুন একটু বেশি আছে। তাই বলে আপনাকে সমস্ত কিছুই যে ব্যবহার করতে হবে এরকমও নয়। একই অর্থে নানান ভার্ব আছে, অনেক ভার্ব আছে, তো সমস্ত ভার্ব যে আপনাকে জানতে হবে এরকম নয়। কিছু ভার্ব নিয়ে আপনি এখন শুরু করতে পারেন, তারপরে যেই ভার্ব পাচ্ছেন না সেটা আপনি ডিকশনারি দেখলেন, তারপরে আস্তে আস্তে জানলেন। বলুন, বাকিদের আর কিছু বলার আছে? কারোর কোনো সাজেশন আছে? হীরালাল রজক কিছু বলবেন? স্যার আপনার কিরম লাগলো আমাদের সঙ্গে ক্লাস করে? আপনারই ফিডব্যাক নিয়ে। অবশ্যই, আপনারা তো যথাসাধ্য চেষ্টা করেছেন সকলেই। আপনারা বিভিন্ন কাজে থেকেও আপনারা ভাষা শিখছেন, সংস্কৃত ভাষা, এটা একটা বিরাট বিষয়। আপনারা বিভিন্ন নিজেদের কাজে ব্যস্ত, তারপরে আবার সন্ধ্যার সময় কাজ থেকে ফিরে তারপরে আবার ক্লাস করা। অনেক সময় কি হয়, অনেকে তো ট্রেনে আসতে আসতেও ক্লাস করে। আগের ব্যাচে একজন ছিলেন, ট্রেনে আসতেন, তিনি সন্ধ্যা 7টার সময় উনি বাড়ি ফিরতেন, তো উনি ট্রেনে আসতে আসতেও শুনতেন। মাঝে মাঝে উনার হয়তো বাড়ি পৌঁছেও যেতেন কখনো কখনো 1 ঘন্টা পরে বা 8 ঘন্টা পরে, কখনো কখনো ট্রেন লেট থাকলে পুরোটাই উনি ট্রেনেই যেতে যেতে ক্লাস করতেন। তো এইরকম নানান সমস্যার মাধ্যমে মধ্যে থেকেও আপনারা ক্লাস করছেন, শিখছেন, এটা একটা অনেক বড় বিষয়। আর হোমওয়ার্ক দিলে আপনারা তো 2-3 জন তো মানে রেগুলার করতেন, আর 5-6 জন হোমওয়ার্ক করতেন, মানে রেগুলার না হলেও হোমওয়ার্ক করতেন। তো যেরকম আমরা ক্লাসে অভ্যাস করেছি সেরকম নিজেরাও চেষ্টা করেছেন। তবুও এটা যেহেতু নতুন বিষয়, নতুন ভাষা, একটু তো মনে হবেই যে একটু বাকি রইল কিছু। তো সেটা আপনারা পরের স্টেজে গেলে শিখতে পারবেন এই আশাই করি। আর আপনাদের যে ইচ্ছা শেখার, সেটা থাকলেই আপনারা শিখতে পারবেন। যদি খুব কঠিন বলে যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু যেটা শিখলেন এই প্রথম স্টেজে সেটা ভুলতে আপনার 1 সপ্তাহ হয়তো থাকবে, 2 সপ্তাহ থাকবে, কিন্তু 1 মাস সময় লাগবে না। যেটা আপনারা 4 মাসে আয়ত্ত করলেন সেটা ভুলতে আপনাদের 1 মাসও সময় লাগবে না। সেই জন্য যদি আপনাদের এই ইচ্ছাটাই থাকে যে না আমরা শিখবো, যখন বলেছি তখন শিখবই, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। আপনারা আজকে হয়তো 10 জন পরীক্ষা দেবেন, 10 জনের মধ্যে আমি চাইবো 10 জনই আপনারা ভালোভাবে শিখুন, কিন্তু আপনাদেরও অনেক রকম কাজের থাকতে হয়, সেই জন্য আপনারা হয়তো সকলে কন্টিনিউ করতে পারবেন না। আমার ইচ্ছা থাকলেও হয়তো আপনারা পারবেন না, কিন্তু যেই জানি এর মধ্যে থেকে অন্তত 5 জন আপনারা এই 3টি লেভেল কমপ্লিট করবেন। আশা রাখবো 10 জনই করুন। দেখুন, এখানে আমাদের বেলুড়েও কোর্স চলে, তো সেখানে আপনাদের মতোই সকলে আসেন, অফলাইনও চলে, অনলাইনও চলে। তো এইরকম অনেকে আছেন যারা সংস্কৃত জানেন না, অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, তারপরে এসে এমন শিখেছেন যে ওনারা এখন সংস্কৃতের জন্য পুরো পাগল। একজন সংস্কৃতের স্টুডেন্ট কিন্তু সংস্কৃত জানতো না, সংস্কৃত স্টুডেন্ট কিন্তু সংস্কৃত জানতো না, কারণ বাইরে অতটা মানে ভাষাটাকে নিয়ে অতটা
গুরুত্ব দেওয়া হয় না ভাষাটা। ভাষার মধ্যে যেটা রয়েছে জ্ঞান, সেটা তো আমরা সবসময় গুরুত্ব পাই, যেহেতু জ্ঞান সব জায়গাতেই গুরুত্ব পাই। তো সেই জন্য জ্ঞান থাকলেও কিন্তু ভাষাটাকে নিয়ে অতটা কেউ মাথা ঘামায় না। সেই জন্য বাইরে ভাষার অবস্থা খুবই খারাপ। বাইরে বলতে আমাদের যে মিশনের এখানে বিশ্ববিদ্যালয় রয়েছে বা মিশনের যে সমস্ত ইনস্টিটিউশনগুলি রয়েছে সেগুলির বাইরে এই ভাষাটাকে নিয়ে অতটা কেউ মাথা ঘামায় না পশ্চিমবঙ্গে। তো একজন স্টুডেন্ট এরকম যে বাইরে পড়াশোনা করেছে, কিন্তু এখানে পড়তে এসে এমনভাবে সে শিখলো ভাষাটা, সে এখন বর্তমানে সংস্কৃত ভাষাতেই তার পিএইচডি লিখছে। সংস্কৃত ভাষাতে যে প্রথমে অ আ ক খ থেকেই শুরু করেছিল, এমনকি এই কমিউনিকেটিভ কোর্স থেকেই সে শুরু করেছিল ভাষা শেখা। বাইরে শেখানো হয় সেটা হচ্ছে যে কি আছে কি নেই, ওপেন বুক, যেরকম আপনি বললেন যে ওপেন বুক এক্সাম, তো সেই রকম টাইপের যে সংস্কৃতের মধ্যে কি কি আছে ইত্যাদি বিষয়ে নলেজ, জ্ঞান সম্বন্ধে, কিন্তু ভাষা সম্বন্ধে জ্ঞান কিন্তু এই কোর্স থেকেই হয়েছে। তো সেই জন্য শেখার যদি ইচ্ছা থাকে তাহলে আপনিও এই ভাষাতে একদম সাবলীলভাবে লিখতে পারবেন, বলতে পারবেন, কিন্তু আপনাকে খাটতে হবে। আপনি যতক্ষণ না চেষ্টা করবেন ততক্ষণ হবে না। আরেকজন এখানে ভর্তি হয়েছিলেন, তিনি ইংলিশের টিচার, বর্তমানে এখন ইংলিশের টিচারই তখনও ছিলেন যখন এখানে ভর্তি হয়েছিলেন। তো ওনার ইচ্ছা, মানে ওনার এত ভালো লেগেছে সংস্কৃত পড়ে যে উনি সংস্কৃতে এমএ করতে চাইলেন। উনি ইংলিশে এমএ করেছিলেন এবং ইংলিশের টিচার উনি, কিন্তু উনি বর্তমানে এখন এমএ করতে চাইছেন সংস্কৃত বিষয়ে। তো রেগুলার কোর্স করা তো সম্ভব নয়, সেই জন্য তিনি অনলাইনে চেষ্টা করছেন। তো এইরকম আপনারা যদি শিখতে পারেন তাহলে আপনাদের মধ্যে থেকেও হয়তো কেউ এরকম একজন বেরোবেন যারা সংস্কৃত নিয়ে বিশেষ কিছু করবেন। তো এরকম আশা নিয়েই আপনাদেরকে আজকে কি বলবো আর শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আপনারাও সংস্কৃত বিষয় নিয়ে আরো পড়াশোনা করুন, আর প্রথমত এই 3টি কোর্স কন্টিনিউ করুন, আর গল্পের বই পড়ুন, আর সংস্কৃত বিষয়ে নতুন নতুন আপনি তথ্য যেটা জানুন। বললেন আপনার সাথে আমি সহমত পোষণ করি। আমি তো একটা হুম। বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াই, আমাদের 11-12 সংস্কৃত আছে, আমার কাছে 11-12 সংস্কৃত বইও আছে। দুঃখের বিষয় 11-12 সংস্কৃত বইয়ে কোনো সংস্কৃত হরফে প্রশ্ন, সংস্কৃত হরফই নেই, সব সব বাংলায়। মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মানে কাউন্সিলে হচ্ছে সব বাংলায়, মানে সংস্কৃত ভাষা লেখা হয় সব বাংলা হরফে। ঠিক, তার মানে ওরা শুধুমাত্র জ্ঞানটিকে নিয়েছে, ভাষাটিকে পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। এবং আমি মানে এইচএস লেভেল অব্দি পড়ে সেই দেখেছি, জন্য দেখুন আমরা এত কিছু যা শিখলাম এই হ্যাঁ প্রাথমিক লেভেলে, তার মানে হুম আমাদের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 7-8 যেটুকু যা আছে হুম কিছুই না, হুম আর হায়ার সেকেন্ডারিতেও যেটুকু যা আছে, আমরা এই প্রাথমিকে যা আছে তার কাছে সেটা খুবই হুম, নগণ্য। ঠিক ঠিক শুধুমাত্র দেখলাম প্রত্যয় আর সন্ধিটা একটা, তাছাড়া সবই তো আমাদের আছে পড়লাম। ঠিক না, হ্যাঁ ওখানে আরো কঠিন বিষয়ও থাকতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেখানে জ্ঞানটা আছে শুধুমাত্র, কিন্তু ভাষা সম্বন্ধে কিছু নেই, ভাষাটিকে জানার জন্য কিছু নেই, ভাষাটা কিভাবে বলতে হবে, কিভাবে লিখতে হবে তার প্র্যাকটিক্যাল প্রয়োগ কিন্তু নেই সেখানে, শুধুমাত্র থিওরি আছে, শুধুমাত্র নিয়ম বলা আছে। বলুন সুস্মিতা। হ্যাঁ স্যার, আমারও তো একই অভিজ্ঞতা। 7-8 পড়েছিলাম, তখন তো মানে না বুঝেই ওই পুরো ওই শব্দরূপ ধাতুরূপ গুলো কেন হচ্ছে ওইখানের ইয়েটা এখানে কাটলো। এবার আমার ফিলোসফিতে আমি অনার্স করেছি, এমএ করেছি। এবার যখন ফিলোসফিতে অনার্স করছি তখন পাশে সংস্কৃত দেয়া হলো, নিতেই হবে এরকম। কিন্তু স্যার হুম কিচ্ছু মানে জানি না, পুরো ব্যাপারটা বাংলায়, ক্যালকাটা ইউনিভার্সিটি।
সেখানে অভিজ্ঞান ও শকুন্তলম আছে, ঈশোপনিষদ আছে, এবং সেই ক্ষেত্রে কোনো গ্রামার ব্যাপারটা একেবারেই কোনো গুরুত্ব নেই। এবং কোনো পুরো বিএ ক্লাসের যে ঠিক। লেখা, মানে পুরো যে ধরুন 300 নম্বরের পরীক্ষা দিয়েছি পুরো বাংলায়, হুম আর অভিজ্ঞান ও হুম শকুন্তলম বা ওই ওই যে আমাদের গুলো মানে তারপরে হচ্ছে ওই মনুসংহিতা, হ্যাঁ, পুরো তো পড়েছি ঠিক। এবং শুধু পড়িনি স্যার, ভালো মানে কলেজের মধ্যে নাম্বারও ভালো পেয়েছি, কিন্তু সংস্কৃতে জানি না। আর এই 4 মাসে আপনাদের যে একটা সিস্টেম, মানে একটা যে লজিক্যাল এবং বৈজ্ঞানিক আমার মনে হয়েছে যে কোর্সটা সাজানো, এর জন্য কিন্তু আমাদেরও সাংসারিক কাজ, আমরা তো আর স্টুডেন্ট নয়, মানে ঠিক। আমাদের ঠিক। প্রাইমারি গুরুত্বটা সংসারকে দিতে হয়ে এটা হচ্ছে সেকেন্ডারি। একদম। কিন্তু তার মধ্যেও এখন আমি বলতে পারবো, বা একটু গীতা যদি পড়ি, ধরুন যেমন ময় বসন্ত, ওর উচ্চারণ এমনকি মানে বিসর্গর উচ্চারণও মানে জানতাম না, কিন্তু সেক্ষেত্রে আমি রেজাল্ট বার করে দেখছি যে কেউ নাম্বার দেখে বলবেই না যে আমি পড়াশোনা করি। ঠিক ঠিক ঠিক। কিন্তু স্যার আপনাদের তাহলে এই, হুম হ্যাঁ, এই আমার তো এই যে পুরো কোর্সের যে মানে ব্যাপারটা খুবই বৈজ্ঞানিক লেগেছে, এবং 4 মাস সত্যি অসুবিধা হচ্ছে, মানে মনে হচ্ছে আরেকটু হলে হতো, কিন্তু তার মধ্যে মোটামুটি একদম যা জানতাম না, সব থেকে ভালো লেগেছে ওই জায়গাটা, খুবই আবছা ছিল যে কোথায় প্রথমা হবে, কোথায় দ্বিতীয়া হয়, হ্যাঁ, সব ওই ঠিক। জায়গাটা খুব আমার ইন্টারেস্টিং লেগেছে, যে এই জন্য আমি এটা পড়ছি, কেন মুখস্থ করবো, হুম হুম ধাতুরূপটা তবু জানতাম, উত্তর পুরুষ মধ্যম পুরুষ এই হয় এই হয়, হুম কিন্তু ওই ওই ব্যাপারটা আমার ইন্টারেস্টিংও লেগেছে, আর আরেকটু সময় দিলে সবই তো ভালো হতো। এইবার দেখা ঠিক। যাক স্যার কি হয়, যদি ঠাকুরের ইচ্ছা হয় পরের লেভেলটা করার ইচ্ছা আছে, অনলাইন বলেই যেতে হবে না। হ্যাঁ, ঠিক। রামকৃষ্ণ মিশন এই গোল পার্কেও করানো হয় কোর্স, কিন্তু ওই 3 হুম দিন করে যাওয়াটা একটু অসুবিধা। হুম, হুম ঠিক হুম আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আমার তো খুবই ভালো লেগেছে একদম। কোর্সটা করে, হ্যাঁ, আর যদি ঠিক। মনে হচ্ছে একটু শিখেছি আর কি। আচ্ছা, হুম হুম তাহলে সকলেই অনুভব করতে পারবেন, যদি একটু ভাবেন তাহলেই বুঝতে পারবেন যে কি পার্থক্য। আমরা কিন্তু নর নরৌ নরাহা, এটা কিন্তু সকলের কাছেই প্রসিদ্ধ, তাই না? নর নরৌ নরাহা, কিন্তু বইয়ে কোথাও আমরা প্রয়োগ করিনি। বইয়ে এটা পড়ার পরে আমরা কোথাও প্রয়োগ করি। আমরা বাইরে যখন পড়ি তখন আমরা কিন্তু শব্দরূপ পড়ি, নরহ নরৌ নরাহা, কিন্তু প্রয়োগ কিভাবে করতে হবে এটা কিন্তু কেউ শেখায় না। তো সেই জন্য ভাষার অবস্থা এরকম হয়ে আছে বাইরে। আর বাকি সব যেরকম চলছে সেরকমই, যেরকম বেদে কি আছে ইত্যাদি বিষয়গুলিতে পড়ানো হয়, বেদের বিষয় কি আছে বা ব্যাকরণে কি রয়েছে, কিন্তু এই যে ভাষাটিকে জানতে হলে, প্রয়োগ করতে হলে কি করতে হবে, নরহটাকে কোথায় বসাতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, এটা কিন্তু শেখায় না বাইরে। সেই জন্য আপনারা পার্থক্য নিজেরাই বুঝতে পারছেন। তুলিকা ইন্দ্র কি বলবেন বলুন। স্যার আমাদের নেক্সট লেভেলে কি পড়ানো হবে, কতদিন ক্লাস হবে, এবং মানে কি কতক্ষণ ক্লাস হবে একবার যদি বলেন একটু। নেক্সট লেভেলে তো আমি পড়াচ্ছি না, বা আমরা হয়তো কেউই পড়াবো না, আমরা যারা ক্লাস নিয়েছি অন্য স্যার পড়াবেন। সম্ভবত 4 মাসেরই কোর্স হয় সেটাও। আর যেরকম ক্লাস হচ্ছে এখন, 3 দিন হবে কিনা বলতে পারছি না, তবে এরকম স্ট্রাকচার মোটামুটি এরকমই আছে। আর সিলেবাসটা এর থেকে আরেকটু এর সঙ্গে লিঙ্ক থাকবে, কিন্তু আরো কিছু নতুন বিষয় থাকবে, যেগুলি পড়লেন এর সাথে লিঙ্ক তো অবশ্যই থাকবে, না হলে আপনারা বুঝতে পারবেন না কোথা থেকে শুরু হচ্ছে। তো এই বিষয় সম্বন্ধই কোনো কিছু আরো, যাতে আপনাদের শিখতে সুবিধা হয় সেরকম আরো কিছু পড়ানো হবে। যেমন ধরুন বিভিন্ন প্রত্যয় রয়েছে,
বিভিন্ন প্রত্যয় যেরকম আপনাদের সামান্যভাবে পরিচয় দেওয়া হয়েছে, যে তুমুন প্রত্যয় বা তবতু প্রত্যয়, এরকম আরো অনেক প্রত্যয় আছে, তব্য প্রত্যয়, অনীয় প্রত্যয়। এই প্রত্যয়গুলি আমরা কখন ব্যবহার করব, এই প্রত্যয়গুলি বাক্যে কিভাবে ব্যবহার হয়, এই বিষয়গুলি থাকবে। আর দেখুন, কোথাও কোথাও আপনারা লক্ষ্য করবেন যে রামপি, রামপি, অটা উড়ে গেছে, লুপ্ত অ হয়ে গেছে। তো এইগুলি হচ্ছে সন্ধির বিষয়। তো কিছু সন্ধির বিষয়েও পড়ানো হবে, যে যখন কোনো শব্দের কোনো বর্ণ অন্য শব্দের কোনো বর্ণের সাথে যখন যুক্ত হয় সেটাকে সন্ধি বলা হয়। মানে বর্ণ বর্ণের সাথে যখন যুক্ত হয় তখন একটা অন্যরকম একটা বর্ণ হয়ে যায়। যেরকম গণ শব্দ জানেন আপনারা, গণ মানে দল বা সমূহ, তাই তো, গণ। আর ঈশ শব্দ জানেন, ঈশ শব্দের অর্থ হচ্ছে যিনি শাসন করেন, যিনি ঈশ্বর, তাহলে ঈশ। তাহলে গণ আর ঈশ এই শব্দটা মিলে হয়ে যাচ্ছে গণেশ। তাহলে গণ আর ঈশা থেকে গণেশ হয়ে গেল। তো এইরকমই আবার গণেশ শব্দের সাথে আবার অন্য কোনো শব্দ যোগ হতে পারে। এরকম ভাবে শব্দ যোগ হয়ে হয়ে একটা শব্দ, দুটো শব্দ, তিনটে শব্দ এরকম একসাথে যুক্ত হয়ে অনেক বড় শব্দ হতে পারে। এগুলিকে আমরা সন্ধি বলি। আবার ধরুন সমাস হয়, আপনারা জানেন বাংলাতেও আছে। তো এই বিষয়গুলি থাকতে পারে নেক্সট লেভেলে অথবা তার পরের লেভেলে। তো আপনাদের নেক্সট লেভেলে কি পড়ানো হয় সেটা সম্পূর্ণ যিনি পড়াবেন তার উপর নির্ভর করছে, সেই জন্য এখন থেকে কিছু বলতে পারছি না আমি। তো এইগুলি সম্ভাব্য বিষয় হতে পারে। ওকে স্যার। আর কেউ কিছু বলতে চান? হ্যাঁ স্যার, বলছি যে আপনি আমাদের যে ওই সংস্কৃত বিভিন্ন শব্দার্থ শিখিয়েছিলেন, হ্যাঁ, সেইগুলো থেকে কি কোনো প্রশ্ন হবে না পরীক্ষায়? ওগুলো একটু সহজ শব্দার্থ ছিল। হ্যাঁ, কোনগুলি শব্দার্থ? ওই যে অবকার কাণ্ড লাহা, মানে এরকম, মানে ও সংস্কৃত আচ্ছা আচ্ছা, প্রতিশব্দ, ওগুলো অবকার একটু কাণ্ড সহজ লাহা। ছিল। হ্যাঁ, সেজন্যই ওগুলো বাদ চলে গেছে হয়তো। হ্যাঁ, তাহলে সহজ ওগুলো থাকলে সহজ ভালো কিছুই হতো নেই। স্যার। না না, সহজ কিছুই নেই, এগুলিও খুব সহজই আছে। এগুলি খুব কঠিন নেই, এগুলি খুবই সহজ আছে। অপশন দেওয়া থাকবে, অপশন শুধু বেছে নিতে হবে। এর থেকে আর সহজ কি হতে পারে? এখনো ভয় লাগছে? হ্যাঁ স্যার, ওগুলো একটু মানে থাকলে ভালো হতো, তাও ওগুলো কটা থাকলে পারতাম। ওগুলো থাকলে তো একটা দুটোই থাকবে, তার বেশি তো থাকবে না। তাই এখন থেকেই যদি তো থাকে ভালো হয় স্যার, তাও 2 নম্বর বেশ, পাবো। ঠিক আছে, তাহলে একটা দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, একটা দেওয়া যেতে পারে। বাকিদের কোনো প্রশ্ন আছে আর বা বক্তব্য, কিছু সাজেশন? তুলিকা ইন্দ্র আবার হাত তুলছেন, বলুন। না স্যার, আগে থেকেই তোলা ছিল। আচ্ছা, বাকি কেউ বলবে কিছু? ঠিক আছে, ভেবেছিলাম 1 ঘন্টায় শেষ হয়ে যাবে আজকে ক্লাস, কিন্তু অনেকক্ষণ সময় গেল। অনেক গল্প হলো। ঠিক আছে, তাহলে সকলেই ভালো থাকবেন। আজকে আমরা শান্তি মন্ত্র করে শেষ করব। आप्यायन्तु ममाङ्गानि वा प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि
सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्त्वनिराकरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। পরের দিন আপনিও ভালো থাকবেন স্যার, অনেক আপনিও ভালো ধন্যবাদ। থাকবেন স্যার। শুভরাত্রি স্যার, খুব ভালো থাকবেন। স্যার আপনার সাথে হ্যাঁ, যোগাযোগ শুভরাত্রি। রাখবো, প্রয়োজন শুভরাত্রি, হলে ধন্যবাদ। বলবেন। শুভরাত্রি। শুভরাত্রি।